আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব বেশি পরিমাণে ভালো আছো। তো আমাদের কিন্তু ধারাবাহিক লেকচার অনুসারে আমরা তড়িৎ রসায়ন পার্ট 1 সম্পূর্ণ করলাম এবং তড়িৎ রসায়ন পার্ট 1 এ যে কাজটা আমরা করলাম একটা সূত্রের মাধ্যমে দেখা গেছে যে এখানে অর্ধেক ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো ছিল আমরা সবগুলাই শেষ করে ফেলছি। তো এটা আমরা এমসিকিউর মাধ্যমে প্রকাশ করে দেখাইছি, কিন্তু ওই সূত্রটা যে শুধু এমসিকিউতে আসতো ব্যাপারটা এমন না, এটা সৃজনশীলেও আসতো। তো আমরা নতুন এখানে আর একটা সূত্র বাকি আছে কোষ বিভবের ক্ষেত্রে, ওই কোষ বিভবের সূত্রটা আমরা দেখবো আজকে। কোষ বিভবের সূত্রটা দেখার পরে এবং আমি তোমাকে বলবো যে আমি যেই প্যাটার্নে তোমাকে শেখাচ্ছি অবশ্যই তুমি এই প্যাটার্নে শিখবা। দেন এই দুইটা করার পরে আমি তোমাকে এখানে প্রুফ দেখাবো যে যতগুলা বোর্ডে কোশ্চেন আসছে সবগুলা কোশ্চেনই এভারেজ আমি রাখছি। সবগুলো আমি তোমাকে দেখাবো যে আমি যেই প্যাটার্নে দেখাচ্ছিলাম ঠিক সেই প্যাটার্নে দুইটা সূত্র শুধু ব্যবহার করে সবগুলা সিকিউ সলভ করা যায়। ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাসটাতে এই যদি হয় কথা আমরা শুরু করে দিব। হ্যাঁ, যারা জয়েন হইছো একটু কনফার্ম করো যে হচ্ছে সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার যে ভয়েসটা আছে ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, মাহমুদুল হাসান জয়েন হয়েছে। আসসালামু আলাইকুম বাস। ওয়ালাইকুম আসসালাম। এবং আচ্ছা ভাই, এটা হচ্ছে সবগুলো গ্রুপে দিয়ে দেন। হ্যাঁ, আমাদের গ্রুপগুলোতে সবগুলোতে দিয়ে দেন। আমি শুধু হচ্ছে 30 সেকেন্ড অপেক্ষা করব, সবগুলো গ্রুপে মেসেজ গেলে সবাই একসাথে আসবে, দেন আমি সেই কাঙ্ক্ষিত দুইটা সূত্রের কথা বলবো। দুইটা সূত্র ফলো করার পরে আমি যাই নিতেছি না কেন দেখব যে ওই দুইটা সূত্র ব্যবহার করেই সবগুলা সিকিউ সলভ করা যাচ্ছে। এটা খুব ভালো একটা ব্যাপার হবে কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মোটামুটি জয়েন শুরু হয়ে গেছে, তো এখন আমি হচ্ছে আগাইতে পারি। দেখো, আমরা যদি এই অধ্যায়ের সকল সিকিউ গুলোকে টাইপ অনুসারে ভাগ করি তাহলে মোটামুটি এই 4টা টাইপে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার ফ্যারাডে সূত্রের উপর ব্যবহার করে, আরেকটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ এরকম ধারণার উপর ব্যবহার করে, দেন ই সেল আর নন স্টেট ইকুয়েশন। এটা আসলে ই সেল বলাটা ঠিক হবে না, ই নট সেল দেন হচ্ছে নন স্টেট ইকুয়েশন। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে সেই ই নট সেল দেন হচ্ছে নন স্টেট ইকুয়েশন। এই 4টা ভাগে ভাগ করা যায় এবং যেহেতু আমি তোমাকে দেখাচ্ছি আমি এই 4টা ভাগে ভাগ করব না, এই টোটাল সেগমেন্টটাকে শুধু 2টা ভাগে ভাগ করব এবং 2টা ভাগে ভাগ করলে শুধু 2টা সূত্র তোমাদেরকে বলবো, ওই 2টা সূত্র ফলো করলেই শেষ। আমি তোমাকে প্রমাণ দেখাবো এখানে যে কোনো ধরনের সৃজনশীল আসুক না কেন আমি এখানে এভারেজ মোটামুটি সবগুলো সিকিউ কিন্তু রাখছি, সলভ করতে পারবা। তাহলে আমরা এখন শুরু করে দিই। আচ্ছা আসো। আর এটলিস্ট তোমরা যারা এখানে জয়েন হইছো তোমাদের উচিত অবশ্যই জিনিসটা শেয়ার করে দেয়া, যেন হচ্ছে তোমাদের ফ্রেন্ডরাও এটা দেখতে পারে। হ্যাঁ, শেয়ার করলে আসলে এটা এমন না যে আসলে তোমার পড়াশোনাটাকে আরেকজন কেউ নিয়ে নিতেছে। শেয়ারটা আসলে করা উচিত, কারণ আমি আমার যখন একাডেমিকে ছিলাম টেস্ট পরীক্ষার আগ মুহূর্তে আমরা 5 জন হচ্ছে একসাথে একটা রুমে না মানে হচ্ছে একটা ফ্ল্যাটে থাকতাম, 3টা রুমে 5 জন মিলাই জিলাই থাকতাম আর কি। তো ওইখানে আমরা মোটামুটি পড়াশোনা করলে সবাই সবার সাথে শেয়ার করে পড়াশোনা করছি এবং দেখা গেছে যে এখন আমি ডাবিতে পড়ি, আমার আর 2 ফ্রেন্ড সিকিউরিটিতে পড়তেছে, দেন আর একজন কোয়েটে পড়তেছে। মানে এভারেজ দাঁড়াচ্ছে সবাই এইগুলো পড়াশোনাটা শেয়ার করলে এমন না যে নলেজ কমে যায় বা কেউ ভালো পজিশনে চলে যায়, এরকম না। সবাই শেয়ার করে পড়াশোনাটা করলে পড়াশোনাটা খুব মজবুত হয়। আচ্ছা যাই হোক, আমরা এই ফ্যারাডের সূত্র দেখছিলাম, আমি বললাম যে টোটালটাকে হচ্ছে তোমার 4টা সূত্রে এখানে টাইপ দেয়া আছে। আমি 4টার মধ্যে হচ্ছে সবগুলাকে আমি বলতেছি যে 2টা সূত্রে ভাগ করে ফেলবো। হ্যাঁ, 2টা সূত্রে হচ্ছে ভাগ করব। 2টা সূত্রে ভাগ করার জন্য এই হচ্ছে আমি নিলাম প্রথম সূত্র। দেখো, আমরা গতদিন যেটা আলোচনা করছিলাম ওই জায়গায় আমি দেখছিলাম যে আসলে কিউ ইকুয়াল এই হচ্ছে সেই এনইএফ, এটা ছিল আমাদের সূত্র যার উপর বেস করে আমরা টোটাল প্রথম ক্লাসটা শেষ করছি। এবং এখানে কিউ দ্বারা চার্জের পরিমাণ বোঝায়, এন দ্বারা মোল সংখ্যা, ই দ্বারা তুল্য সংখ্যা, এফ দ্বারা হচ্ছে তোমার সেই ফ্যারাডে যার মান হচ্ছে 96,500 কুলম্ব। যারা দেখো না অবশ্যই ওই ক্লাসটা তোমাদের করা উচিত, দেন এখানে আসা উচিত।
এই জায়গাতে আমরা এন এর বিশাল বড় একটা সূত্র জানি, যেটা আমাদের পরিমাণগত রসায়নে কাজে লাগতো, ডাব্লিউ ডিভাইডেড বাই এম। এই হচ্ছে সেই এস ভি। তারপর এখানে আসতেছে হচ্ছে তোমার তারপর এখানে আসতেছে হচ্ছে তোমার সেই এন ডিভাইডেড বাই হচ্ছে এন এ। এখানে এন এ দ্বারা অ্যাভোগাড্রো সংখ্যা, এন দ্বারা সেই অণু বা পরমাণু সংখ্যা, আমরা এগুলোর সাথে পরিচিত। দেন আমি এখান থেকে বলতে পারতেছিলাম যে কিউ ডিভাইডেড বাই ইএফ। আমি ওই দিনের সূত্রটাই আবার শুধু লিখতেছি, হ্যাঁ, বিকজ এটা আমরা এখনো কাজে লাগাবো সিকিউ এর মধ্যে, এটা ছাড়া আর কিছুই না, যেন এটা এখন লিখলে অপরিচিত মনে না হয়। হ্যাঁ, আচ্ছা, আমরা বলছিলাম যে এটা তখনই ব্যবহার করতে পারি যখন হচ্ছে তোমার এসটিপি তে থাকে, আর এটা হচ্ছে কি কখন, এটা যখন হচ্ছে এসএটিপি তে থাকে, এসএটিপি তে থাকে। তো এবং এমন একটা সূত্রের কথা আমরা জানি যে কিউ ইকুয়াল কি বলো, এই হচ্ছে আইটি, আই দ্বারা তড়িৎ প্রবাহ, টি দ্বারা সময়, এটা ইন্ডিকেট করে। এবং আমরা এটা জানি লাস্ট 1 ফ্যারাডে ইকুয়াল হচ্ছে 96,500 কুলম্ব। এই অংশটুকু হচ্ছে আমরা লাস্ট ক্লাস থেকে জানি। এই অংশটুকু হচ্ছে আমরা লাস্ট ক্লাস থেকে জানি। হয়েছে এই রোজ, ঠিক আছে। এইবার হ্যাঁ, এটা বলো এটা আমার কি দোষ যে হচ্ছে এখানে দেখি যাচ্ছে আরু দ্বারা মনে হয় কিছু একটা বোঝাচ্ছে, অ্যাসি দ্বারা মনে আরেকটা কিছু বোঝাচ্ছে, তাহলে তো আমি বলবোই যে হচ্ছে হ্যাঁ আরু দ্বারা মনে কিছু একটা বোঝায়, অ্যাসি দ্বারা একটা বোঝায়, তাহলে রোসি বলে দিব না। এখন এটা যে তুমি হচ্ছে তোমার স্বকীয়তা অনুসারে হচ্ছে দুইটাকে গ্যাপ রাখছো, এর নাম একসাথে হবে রোজ, এটা তো আমি বুঝতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, তো এই তো রোজ বলছে যে হচ্ছে আসসালামু আলাইকুম ভাই, নাম পরিবর্তন করে আপনার কাছে জয়েন দিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সবাই এখানে জয়েন হয়েছে, সবাই সালাম দিতেছো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখো, তারপরে কথা হচ্ছে এখন এটা আমরা বলতেছি যে কিউ ইকুয়াল এনইএফ বলছি, এইটাই আমি কিন্তু রাখবো এখন কোশ্চেনে যা জানতে চাই তার উপর বেস করে শুধু হচ্ছে সূত্রটা বসাবো। কিভাবে বসাইতে হয় এই অ্যাপ্রোচ গুলো আসো এখন শিখাই। তার মানে আজকে আমাদের পড়ার যে জিনিসটা আমি তোমাকে বলছি যে তোমাকে দুইটা টাইপে আমি শিখাবো, অ্যাকচুয়ালি এটা চারটা টাইপে আসে অধ্যায়টা, দুইটা টাইপে শিখাইলে এই হচ্ছে আমার টাইপ নাম্বার 1। হ্যাঁ, আমি এইটাকে বলতেছি হচ্ছে তোমার টাইপ 1, এই হচ্ছে সেই টাইপ 1, এটা হচ্ছে আমার সেই মডিফাই করা হচ্ছে টাইপ 1। দেন আমরা টাইপ 2 আর একটা টাইপ শিখবো, এই টাইপটা তো আমরা আগেই শিখছি, আর একটা টাইপ শিখবো শেষ, তাহলে আমাদের সকল ধরনের সিকিউ সলভ আজকের ক্লাসের মাধ্যমে হয়ে যাবে। দেন পরবর্তী আর একটা লেকচারে ইনশাআল্লাহ শেষ করব, বাকিটুকু হচ্ছে তোমার যে সার্কিট গুলো আছে ওইগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব। আচ্ছা দেখো, আচ্ছা দেখো এই জায়গায় কিছু কিছু কোশ্চেন আছে এগুলো হচ্ছে তোমাদের করার জন্য, তবে যেগুলো হচ্ছে বোর্ড কোশ্চেন আছে ওইগুলো হচ্ছে আমি করে দিব। হ্যাঁ, আচ্ছা দেখো এই জায়গায় আমি যদি দেখি এমন একটা কথা বলে, এটা আসতেছি ঘনমাত্রা সেম টাইপ, ঘনমাত্রা সেম টাইপ, কোষের এইটাতে আসো। আচ্ছা এখানে হচ্ছে যশোর বোর্ড 23-এ একটা কোশ্চেন আসছে, কোশ্চেনটা আসছে যে এই জায়গাতে নাকি তোমার একটু ভালো করে যদি খেয়াল করো যে হচ্ছে এখানে 8 এম্পিয়ার বিদ্যুৎ পরিচালনা করা হয়েছে এবং কতক্ষণ যাবত, 20 মিনিট যাবত পরিচালনা করা হয়েছে। আচ্ছা করলো কোনো সমস্যা নাই। এই জায়গায় তোমার কাছে আসে হচ্ছে তোমার সিলভার নাইট্রেট দ্রবণ। কোশ্চেনটা কি করছে, উদ্দীপকের কোষে এই হচ্ছে সেই সিলভার দণ্ডে কতটি সিলভার পরমাণু সঞ্চিত হবে। তার মানে তোমাকে আসলে জানতে চাইছে কতটি সিলভার পরমাণু সঞ্চিত হবে, মানে ক্যাপিটাল এন এর মান কত, এইটা জানতে চাইছে। এটা তো আমরা বুঝছি, আমরা বললাম যে যে কোনো কোশ্চেন সলভ করার সময় আমরা এইটাই লিখবো যে এই যে নিলাম আমি হচ্ছে সমাধান, ব্যবহার করব কি, ব্যবহার করব কিউ ইকুয়াল, এই হচ্ছে সেই এনইএফ। এই জায়গায় আমরা এন এর অনেকগুলো সূত্র জানি, এই সূত্রগুলো কেনই বারবার বলতেছিলাম, এইবার আমি এন ইকুয়াল হচ্ছে এন ডিভাইডেড বাই এন এ বসাবো, বিকজ যে এই জায়গায় আমার কাছে হচ্ছে অণু বা পরমাণু সংখ্যা জানতে চাইছি। তাহলে আমি এইখানে ফেরত আসি, ফেরত আসার পর আমি দেখতেছি কিউ এর মান কোশ্চেনে দেয়া নাই, একটা নির্দিষ্ট পরিমাণ তড়িৎ পরিবহিত হচ্ছে 8 এম্পিয়ার, মানে আই এর মান দেয়া, দেন টি এর মান দেয়া, তাহলে আমি অবশ্যই এটাতে বসাবো হচ্ছে সেই আইটি ইকুয়াল এন এর জায়গায় আমি বসাবো ক্যাপিটাল এন ডিভাইডেড বাই এ হচ্ছে সেই এন এ ইন্টু এ হচ্ছে ই ইন্টু হচ্ছে এফ। আসো এই জায়গায় আমি দেখতেছি আই এর মান দেয়া আছে হচ্ছে 8 এম্পিয়ার, লেখলাম। টি এর মান দেয়া আছে হচ্ছে 20 মিনিট, অবশ্যই এটাকে সেকেন্ডে নিতে হবে, তাহলে 60 দ্বারা গুণ করে দিলাম। তারপর
এই হচ্ছে ক্যাপিটাল এন, অণু বা পরমাণু সংখ্যা, এটাই তো আমি বের করব। তাহলে আমি রাখলাম এখানে এন এ দ্বারা কি বোঝায় 6.023 ইন্টু 10⁻23 ইন্টু তুল্য সংখ্যার ব্যাপারটা আমি আসতেছি। ফ্যারাডের মান আমরা জানি যে হচ্ছে কি 96,500 কুলম্ব। এতটুকু জানার পর এখন তুল্য সংখ্যাটা জানতে মন চাচ্ছে না? আমরা ধরো তুমি তো বলতে পারো যে সিলভার এত বাইরের একটা জিনিস, আমি কিভাবে আসলে তার জারণ সংখ্যাটা মনে রাখবো? ওইটা তোমার কষ্ট করে মনেও রাখা লাগে না। তুমি হচ্ছে যৌগটার দিকে তাকাইলে বলতে পারবা। কিভাবে জানো? সিলভার নাইট্রেট লেখা আছে, আমি এই জায়গাতে অন্য একটা কালি দিয়ে লিখতেছি। এই যে আমি লিখলাম সিলভার নাইট্রেট। তুমি ক্লাস 8-এ থাকতে যৌগমূলকের জারণ সংখ্যা তুমি পড়ো নাই? তখন কি দেখছিলা? নাইট্রেটের জারণ সংখ্যা, নাইট্রেটের জারণ সংখ্যা হচ্ছে -1। এইটা যদি -1 হয় তাহলে চোখ বন্ধ করে সিলভারের কি হচ্ছে বলতো? +1। এখন কথাটা হচ্ছে কি জানো, যে এই জায়গাতে আমি কোশ্চেনটা যদি দেখি সিলভার পরমাণু সঞ্চিত হচ্ছে, তাহলে আমার কি টোটাল যৌগের তুল্য সংখ্যা নেওয়ার কোনো দরকার আছে? নাই। আমি শুধু সিলভারের তুল্য সংখ্যা নিব। সিলভারের তুল্য সংখ্যা মানে সিলভারের জারণ সংখ্যা নিব। আমি যদি এটার দিকে ভালো করে নজর দেই তাহলে আমি কি দেখব? এই হচ্ছে সেই সিলভার যার জারণ সংখ্যা হচ্ছে এখানে কত বলো? এই হচ্ছে সেই +1। জারণ সংখ্যা যেহেতু +1, তার মানে এই জায়গায় সিলভারের তুল্য সংখ্যা ব্যবহৃত হচ্ছে কত বলো? 1। তার মানে আমি এখানে তুল্য সংখ্যা বসাবো হচ্ছে 1। টোটাল ক্যালকুলেট করে আমি যদি n এর মান বের করি, এইটাই হবে হচ্ছে এখানে আমার কাঙ্ক্ষিত আনসার। তাইলে আমি কি বুঝলাম? যে এই জিনিসটা ঘ নাম্বারে আসছে, মানে 4 নাম্বারের জন্য তুমি এই জিনিসটা চাইলেও শুধু এক লাইনে সলভ করতে পারো। তবে তুমি যদি এখন বলো যে এইভাবে করলে কি আমি ফুল মার্কস পাবো, 100% তুমি পাবা। কারণ এইটাই তো সেই ফ্যারাডের প্রথম সূত্র। এখন ফ্যারাডের প্রথম সূত্র আমরা এই ওয়েতে ব্যবহার করব। অবশ্যই এই জায়গায় তড়িৎ পরিবহন, সময়, এগুলো আমি সাইড নোটে লিখে দিব যে এই এই ইনফরমেশন আমার উদ্দীপকে দেয়া আছে। তুমি যখন গাইডগুলা সলভ করতে যাবা, তুমি দেখবা এই একটা ম্যাথকে তারা কি পরিমাণ ঘুরায় কত বড় বড় করতেছে। তোমাকে আমি বলতেছি, তুমি বিশ্বাস করো, শুধু এই কিউ ইকুয়াল এনইএফ দিয়ে এই টোটাল অংশটুকু আমি কভার করে দেখাবো। এখন তুমি বকওয়াস মনে করতে পারো, বকওয়াস না, আসলে যেগুলো বোর্ডে আসছে ওই কোশ্চেন গুলো সলভ করব শুধু কিউ ইকুয়াল এনইএফ দিয়ে। সৃজনশীল কিন্তু, হ্যাঁ। তারপরের কথাটা হচ্ছে আরেকটা সূত্র আছে, বললাম না এটা দুইটা সেগমেন্ট, একটা হচ্ছে কিউ ইকুয়াল এনইএফ এর এবং আরেকটা সেগমেন্ট আছে হচ্ছে তোমার বিভবের। এবং বিভবটাও আমি তোমাকে যেইভাবে দেখাবো, তুমি যদি এইভাবে মনে রাখতে পারো তাহলে চোখ বন্ধ করে আর অন্য কোনো কিছুর চিন্তা করতে হবে না। তুমি দেখবা যে অন্যান্য তুমি হচ্ছে কিছু একটা প্লেলিস্ট শেষ করতে যাবা এই অধ্যায় থেকে, তড়িৎ রসায়নের তুমি ইউটিউব বলো বা হচ্ছে অন্য কোথাও প্রাইভেট ব্যাচ বলো বা কোথাও যখন তুমি এই জিনিসটা সলভ করতে যাবা, তোমাকে এটার জন্য গদ বাঁধা অনেকগুলা সূত্র শিখায়। তো এটা তো তোমার হিউম্যান ব্রেন, তুমি কতটুকু প্রেসার নিবা? তো ওই জিনিসটাকে মিনিমাইজ করার জন্য আমি অলওয়েজ হচ্ছে এমন ওয়েতে পড়াশোনা করাই যেন হচ্ছে যে খুবই সহজ হয়, কারণ আমি এই সহজ ওয়েতে পড়াশোনাটা করতাম। তুমি বুঝো যে এই যে সিনারিওটা, এই টোটালটা হচ্ছে কি, আমি যখন পড়াশোনা করতাম তখন আমি দেখতাম যে আসলে এটাকে কত সহজ ওয়েতে আসলে উপস্থাপন করা যায় বা আমি নিজের ক্ষেত্রে করতে পারবো। কারণ আমার কাছে শুধু কেমিস্ট্রি সেকেন্ড পেপারই না, বা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের তড়িৎ রসায়নই না, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের 4টা-5টা অধ্যায় আছে, ফার্স্ট পেপারের আছে, ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, আবার হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, বাংলা, ইংরেজি, আইসিটি, এতর ভিড়ে আমি কত সূত্র মনে রাখবো, কোনটার সময় কি ব্যবহার করব, কি মনে রাখবো। তো এর থেকে আমি তখনই যখন স্টুডেন্ট ছিলাম আমি কি করতাম, আমি সবার ইনফরমেশন গুলাই নিতাম, দেখতাম তারা কি বলতো, সবগুলাকে একসাথে আমি নোট ডাউন করতাম। নোট ডাউন করে দেখতাম তারা বহুত সূত্র দিছে। তারপর এখন এটা তো আমার মানতো না যে আমি আসলে এটা আমি করতে পারবো না, আমি মনে রাখতে পারবো না। দেন আমি টেস্ট পেপার খুলতাম, টেস্ট পেপার খুলে আমি আসলে এটার আদ্যপান্ত আসলে জানতে চাইতাম যে আসলে এমন কি কোনো জিনিস আছে কিনা যেটা দিয়ে আমি সবগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। আমি এটার প্রমাণটা ভালো করে দেখি যে এমন একটা জিনিস থেকে সবগুলোর উৎপত্তি যেহেতু হয়, এইটাকে ব্যবহার করে আমি টেস্ট পেপারের 1 থেকে যতগুলো আছে সবগুলা সিকিউ সলভ করে দেখতাম যে এর বাইরে আমি শুধু এইটা ব্যবহার করলে আর অন্য কোনো কিছু সলভ করা লাগে না। তো এটা হচ্ছে আমি আমার একাডেমিক লাইফে করে আসছি। দেন আর তারপর যখন টিউশন করাই, টিউশন তো এখনো করাই, তো যখন টিউশন করাতে যাই তখন তাদেরকে আমি ঠিক সেম এইটাই বলি যে দেখো জীবনটাকে একটু সহজ করতে শিখো, কারণ এত প্রেশারের মধ্যে তো থাকা পসিবল না। তোমাকে এইটা বললাম, এটা শুধু এটা দিয়ে সলভ হচ্ছে না, আমি সামনে যখন যাব ওইগুলো ঠিক কিউ ইকুয়াল এনইএফ দিয়ে শেষ হবে।
কোষ বিভবের ক্ষেত্রে ঠিক সেম ওয়েতে। দেখো আমি যখন পড়াবো কেমিস্ট্রি, তো তোমার কাছে আশা করি ইনশাল্লাহ খুব সহজ মনে হবে, কারণ আমি খুবই শর্টকাট ওয়েতে এবং হচ্ছে খুব তোমার মনে করতে পারো যে খুবই জাম্প ওয়েতে আমি আগাই, যে তোমার কাছে যেন কোনো প্রেশারই মনে না হয়, খুব কম প্রেশারে তুমি যেন টোটালটুকু পার করে ফেলতে পারো। আচ্ছা, আমি সামনে ম্যাথটাতে যাচ্ছি। দেখো এখানে আমার কাছে কোশ্চেন করলো, আচ্ছা এটা কাছাকাছি সেম, আমি আসতেছি সেম। আচ্ছা দেখো, তারপরে এখানে একটা কোশ্চেন করছে হচ্ছে, এটা করার পরে পিছনের গুলো আবার করতেছি। এই জায়গায় আচ্ছা দেখো, এই জায়গায় হচ্ছে দিনাজপুর বোর্ড 22-এর মধ্যে একটা কোশ্চেন আসছে। এই জায়গায় বলতেছে উদ্দীপকের পি কোষে 5 এম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হবে। তো আমি দেখলাম যে এই জায়গায় হচ্ছে তোমার কাছে আছে হচ্ছে তোমার কপার সালফেট, তোমার কাছে আছে হচ্ছে কপার সালফেট। এই যে কপার সালফেটটা আছে, তার মানে ক্যাথোডে যখন জমা হবে অবশ্যই এই জায়গায় কি জমা হবে বলতো, কপার জমা হবে, কপার জমা হবে। এখন এখানে জিঙ্ক সালফেট থাকলে জিঙ্ক জমা হইতো। এখানে বলতেছে উদ্দীপকের হচ্ছে পি কোষে 5 এম্পিয়ার বিদ্যুৎ পরিচালনা করছে, তাহলে উপরের ইনফরমেশন থেকে আমি আসলে লিখতে পারতেছি, আমার কাছে আই এর মান দেওয়া আছে হচ্ছে তোমার 5 এম্পিয়ার, দেন কতক্ষণ যাবত তুমি পরিচালনা করবা, 10 মিনিট যাবত পরিচালনা করবা, তার মানে টি এর মান দেওয়া আছে হচ্ছে 10 মিনিট, এটাকে আমি লিখতে পারতেছি হচ্ছে তোমার 10 ইন্টু হচ্ছে 60, তাহলে এ হচ্ছে সেই সেকেন্ডে কনভার্ট হয়েছে। ক্যাথোডে কি পরিমাণ হচ্ছে ধাতু জমা হবে, তাহলে সূত্র লেখো। সূত্র তো এটা ছাড়া কিছুই আমরা শিখবো না। কিউ ইকুয়াল হচ্ছে সেই NeF, কি পরিমাণ ধাতু সঞ্চিত হবে, তার মানে তোমার কাছে জানতে চাইছে আসলে ডাব্লিউর মান জানতে চাইছে। এখন আমি এই জায়গায় যদি বসাই দেখি, আমি তো কিউ এর মান না, এখানে আইটি দেয়া আছে, আমি কিউ ইকুয়াল জানি হচ্ছে আইটি, তাহলে এই জায়গায় আমি আইটি বসাবো। আই এর মান কত 5, টি এর মান কত, এখান থেকে পাচ্ছে হচ্ছে 600, এই বসা হচ্ছে 600 ইকুয়াল এন দ্বারা আমরা কি জানি, এন দ্বারা এখানে জানি হচ্ছে তোমার সেই ডাব্লিউ ডিভাইডেড বাই এম। তাহলে এখানে ডাব্লিউর মান কত, ডাব্লিউ তো বেরি করব, এম জমা হবে হচ্ছে কপার, তাহলে কপারের ভর কত, পারমাণবিক ভর তোমাকে মুখস্থ রাখতে হবে 63.5 ইনটু, তুমি কপার সালফেটের দিকে যদি তাকাও, এই আমি লিখলাম হচ্ছে কপার সালফেট, কপার সালফেট। এই জায়গাতে আসার পর আমি দেখি কপারের হচ্ছে -2, এটা হচ্ছে +2, তার মানে কপারের কত আসছে +2, তার মানে তুল্য সংখ্যা হচ্ছে তার 2 ইনটু তারপর টুকু আসতেছে কি 96,000, এ হচ্ছে সেই 96,500। এটা যদি হয় সেই 96,500, তাহলে এইখান থেকে আমি ডাব্লিউর মানটা কি বের করে ফেলতে পারবো না, এই হচ্ছে সেই ডাব্লিউ আনসার। আচ্ছা, এখানে আলমগীর বলতেছে 25-এর হচ্ছে কোশ্চেন গুলো দেখাবো কিনা। তুমি হচ্ছে, আমি তোমাকে টাইপ ওয়াইজ কোশ্চেন গুলো সলভ করাই দিতেছি, তুমি ওই টাইপটা আমি যেই ধরনের কোশ্চেন সলভ করাচ্ছি, তারপর তুমি কোশ্চেন খোলো, তারপরে যদি তুমি না পারো, ভাই এত আসি 100% শিওর পারবা। 25-এর ভাই, তুমি 25-এর কোশ্চেন গুলো যখন খুলবা দেখবা এগুলাই হুবহু রিপিট করে দিছে, তো মানে হচ্ছে এইখানে ট্যাগটা লেখা থাকবে 25, এই কারণে এই যে জিনিসটা একদম হচ্ছে হ্যাঁ কি না কি কোশ্চেন করে ফেলছে, ব্যাপারটা তো এমন না। তুমি টাইপের দিকে খেয়াল করো, বা তোমার কাছে কি জানতে চাই তার দিকে শুধু খেয়াল করো, সবগুলো সেম। একজন বলছে এই ফ্যারাডে, রুমা বলছে এখানে ফ্যারাডে হচ্ছে কি 96,500 সব সময় হবে, হ্যাঁ সব সময় হবে। আচ্ছা, তার মানে এই জিনিসটা গেল, তারপরে আসো, এই হচ্ছে একটা কোশ্চেন, এই কুমিল্লা বোর্ডে আসছে। এই জায়গায় এই কোশ্চেনটা তুমি যদি হচ্ছে 10টা সৃজনশীল দেখো তড়িৎ রসায়নের, তুমি 8টার মধ্যে দেখবে এই কোশ্চেনটা আছে, তার মানে তুমি 10টার মধ্যে 8টার মধ্যে এই কোশ্চেনটা পাচ্ছ। তো এটা যদি আমি এখান থেকে সলভ করতে চাই, এখানে বলতেছে হচ্ছে তোমার উক্ত দ্রবণের ঘনমাত্রা কত হবে। আচ্ছা, কোশ্চেনটা আমি যদি পড়ি, এখানে আমার কাছে একটা ইনফরমেশন দেয়া আছে, ওই ইনফরমেশনে দেয়া আছে হচ্ছে তোমার দ্রবণটা আছে হচ্ছে তোমার জিঙ্ক নাইট্রেট দ্রবণ, এবং তার ঘনমাত্রা দেয়া আছে, তার ঘনমাত্রা দেওয়া আছে 0.4
তো এটা হচ্ছে ধরলাম আমি এস নট মানে ইনিশিয়াল অবস্থায় তার ঘনমাত্রা হচ্ছে 0.4 মোলার দেয়া আছে এবং এখানে আয়তন দেয়া আছে কতটুকু, এখানে আয়তন দেয়া আছে হচ্ছে 600 ml। আচ্ছা, কোনো সমস্যা নাই। উদ্দীপকের এ পাত্রের দ্রবণে 10 এম্পিয়ার বিদ্যুৎ 15 মিনিট যাবত ধরে চালনা করার পর উক্ত দ্রবণের ঘনমাত্রা কত হবে জানতে চেয়েছে, তখন দ্রবণের ঘনমাত্রাটা কত হবে। তার মানে কাহিনীটা কি হয়েছে, আগে যেই ঘনমাত্রাটা তার ছিল এই ঘনমাত্রাটা এখন কমে যাবে। কেন কমে যাবে, এই দ্রবণের মধ্যে যখন আমি বিদ্যুৎ পরিচালনা করতেছি তাইলে এখানে জিঙ্ক ক্যাথোডে যায় জমা হয়ে যাবে। যদি জিঙ্ক কমে যায় তাহলে তার ঘনমাত্রা ওইখান থেকে কিছুটা হ্রাস পেয়ে যাচ্ছে, এরকমই তো সিনারিও আসতেছে। তাহলে এটা যখন আমি সলভ করতে যাব তখন এখানে সিনারিওটা আসতেছে হচ্ছে এরকম, আমি একদম এক লাইনে লিখতে পারি যে এই জায়গায় হচ্ছে পরিবর্তিত ঘনমাত্রা, এ হচ্ছে সেই পরিবর্তিত ঘনমাত্রা। পরিবর্তিত ঘনমাত্রাকে আমরা আসলে এই এস প্রাইম দ্বারা চিহ্নিত করলাম। এই এস প্রাইম ইকুয়াল আমি বলতে পারি এস নট মাইনাস এস। এটার মানে কি বললাম, এটা তো একদম কমন সেন্স যে একটা নির্দিষ্ট সময় পরিচালনা করার পর ক্যাথোডে কিছু পরিমাণ জমা হয়ে যাবে, ফলে ঘনমাত্রা হ্রাস পাবে। তো এখন ওইটা থেকে আমাকে বাদ দিতে হবে। এই এস নট দ্বারা বোঝাচ্ছে আদি অবস্থায় ঘনমাত্রা। তার মানে এটা বুঝাইলে হচ্ছে আদি অবস্থায় ঘনমাত্রা। আর এই এস কি বোঝাচ্ছে, এই যে আমি তড়িৎ পরিচালনা করলাম, তড়িৎ পরিচালনায় ঘনমাত্রা হ্রাস। তার মানে সিনারিওটা কি দাঁড়াইলো, আমার পরিবর্তিত ঘনমাত্রাটা অবশ্যই আগে যা ছিল তার থেকে তড়িৎ পরিচালনায় যেই পরিমাণ ঘনমাত্রা চলে গেছে ওইটা বাদ দিলে আমার হচ্ছে পরিবর্তিত ঘনমাত্রাটা থাকতেছে। মানে আগে যা ছিল তার থেকে তড়িৎ পরিচালনা করার পর যতটুকু চলে গেছে এটা বাদ দিলে আমার থাকতেছে হচ্ছে পরিবর্তিত ঘনমাত্রা। তাহলে আসো ম্যাথটা করি। ম্যাথটা করার সময় এই জায়গায় আমি লিখলাম হচ্ছে তার ঘনমাত্রা ছিল 0.4 মোলার, দিলাম 0.4, এই লিখলাম আমি মাইনাস। এখন আমি এস কি লিখবো, দেখো তোমাকে আমি সূত্র শিখাইছি কিউ ইকুয়াল, এ হচ্ছে সেই NEF, এই জায়গা থেকে কিউ যেহেতু দেয়া নাই আইটি ইকুয়াল এন এর জায়গায় আমরা লিখতে পারি এস ভি, ভিটা অবশ্যই লিটারে, ইন্টু হচ্ছে ইএফ। এই জায়গায় আমি এস ইকুয়াল কি লিখতে পারি, এস ইকুয়াল লিখতে পারি এই হচ্ছে সেই আইটি ডিভাইডেড বাই হচ্ছে EVF, এইটা। তাহলে এই যদি হয় এস এর কাহিনী, আচ্ছা এই যদি হয় এস এর কথা, তাহলে এখন আমি হচ্ছে এখানে শুধু ভ্যালুটা বসাবো। তাহলে ভ্যালুটা যখন বসাইতে যাব সিনারিওটা কেমন, আমি দেখতেছি উপরে বসাবো হচ্ছে আই, কত এম্পিয়ার বিদ্যুৎ পরিচালনা করছে 10 এম্পিয়ার, কতক্ষণ যাবত 15 মিনিট যাবত, অবশ্যই এটাকে আমি সেকেন্ডে নিব। নেয়ার পর এখানে আসতেছে হচ্ছে তুল্য সংখ্যা কত, আমি আবার ঠিক সেম তার দিকে যদি তাকাই, জিঙ্কের এখানে জিঙ্ক যেহেতু জমা হয়ে যাচ্ছে, জিঙ্কের এখানে হচ্ছে 2, তাহলে এখানে আমি বসাইলাম হচ্ছে সেই তুল্য সংখ্যা 2। দেন এখানে ভিটা অবশ্যই লিটারে নিতে হবে, এটা হবে হচ্ছে 0.6, আর এফ তো হচ্ছে 96,500। দেন ক্যালকুলেট করার পর যা আনসার আসবে তাই হচ্ছে আনসার। বুঝছো কথা? রিমন বলছে ভাইয়া একটু সুন্দর করে পুরোটাই লিখে করে দেন, এখানে আমি কোনো কিছু বাদ দিলাম, একটু বন্ডামিটা রিমন বাদ দিতে হবে। কি বাদ দিলাম আমি এখানে, পরিবর্তিত ঘনমাত্রা যা লেখার লেখলাম, এই এস নটের মান কোশ্চেনে দেয়া আছে, এস নট বসাইলাম, এই এস এর মান আমি বসাবো, এখানে এস এর মান লেখা আছে, এটা আবার আমি এখানে তুলবো। মানে তোদের হচ্ছে যা কথা, এখন সিনারিওটা এরকম দাঁড়াইছে যে হচ্ছে যদি কলা ছিলাইও দেয়
সে বলবে যে না, কলা ছিলানোটা হচ্ছে এখানে কম হয়ে গেছে, এখন মুখের ভিতরে ঢুকায় দিন। এরকম হলে পড়াশোনা করার দরকার নাই। ঠিক আছে, এই জিনিসটা অ্যাটলিস্ট বুঝতে হবে। যা বলছি এখান থেকে শুধু ভ্যালুগুলা বসাইছি। দেন ঠিক সেম টাইপের আরেকটা কোশ্চেন করতেছি। এই জায়গাতে আসছে হচ্ছে তোমার, সে হচ্ছে নিকেল নাইট্রেট দ্রবণ আছে, বলছে বিদ্যুৎ পরিবহনের পরে অ্যাপাত্রের দ্রবণে পরিবর্তিত ঘনমাত্রা নির্ণয় করো। আচ্ছা, এখন পরিবর্তিত ঘনমাত্রা যখনই আমার কাছে জানতে চাচ্ছে, তখনই আমি এখানে লিখব এই হচ্ছে সেই পরিবর্তিত ঘনমাত্রা, পরিবর্তিত ঘনমাত্রা, পরিবর্তিত ঘনমাত্রা যাকে আমরা আসলে এস প্রাইম দ্বারা চিহ্নিত করি, ইকুয়াল এই হচ্ছে সেই এস নট মাইনাস হচ্ছে এস। এখন এস নট দ্বারা আসলে কি বোঝাচ্ছে, ইনিশিয়াল অবস্থায় তার ঘনমাত্রা কত ছিল, এই হচ্ছে সেই এস নট। তাহলে আমি এই জায়গায় বসাইলাম, এই এস নট এর মান হচ্ছে 1 মাইনাস এস দ্বারা যতটুকু হচ্ছে এখানে কি হয়ে যাচ্ছে বলতো, ক্যাথোডে জমা হয়ে যাচ্ছে বা ঘনমাত্রাটা চলে যাচ্ছে, ইন্ডিকেট করতে পারি এরকম করে। ওই জায়গায় আবার ঠিক সেম ওয়েতে কিউ ইকুয়াল এনইএফ থেকে আমি হচ্ছে বের করে নিয়ে আসব। তো আমরা আগেরটার থেকে আমি যেটা নিয়ে আসছিলাম এটা ছিল আইটি ডিভাইডেড বাই ইভিএফ, তাহলে এটাতে আমি আর করব না। তাহলে এই এস ইকুয়াল হচ্ছে আইটি ডিভাইডেড বাই ইভিএফ, মানটা এখানে শুধু বসাই দিব। এখানে আই এর মান কত দেয়া আছে দেখো, এই জায়গায় বলছে কতটুকু তড়িৎ পরিবহন করছে, 2.5। এই হচ্ছে সেই 2.5। কতক্ষণ যাবত করছে, 2 ঘন্টা যাবত। এই 2 ঘন্টা এটা হচ্ছে 3600 সেকেন্ড। আমরা আসলে জানি যে 1 ঘন্টা হচ্ছে তোমার ওই সেকেন্ডের কনভার্ট করতে হবে, দেন 3600 সেকেন্ড। দেন হচ্ছে এখানে তুল্য সংখ্যা। আমি যদি নিকেল নাইট্রেটের কথা কল্পনা করি, তুমি দেখো এই জায়গায় নিকেল নাইট্রেটের এই হচ্ছে সে এখানে 2টা হয় নাই, বুঝছো? যদি যৌগটা হচ্ছে তোমার এই নিকেল নাইট্রেট এমন থাকে তাহলে আমি বুঝতাম যে এটা আসলে 1, কিন্তু এটা হচ্ছে 2 হবে এখানে। হ্যাঁ, তার মানে নিকেলের হচ্ছে এখানে +2, যেহেতু 2 তার মানে তার তুল্য সংখ্যা হচ্ছে কত, 2। দেন আমি তুল্য সংখ্যাটা বসাবো। এই বসালাম তুল্য সংখ্যা, কতটুকু আয়তন ছিল ওই জায়গায় দেখো 500 ml বলা আছে, তার মানে এটাই হচ্ছে সেই তোমার ভি। তো 500 ml তো বসাবো না, লিটারে বসাইলে আসে 0.5 ইন্টু এই হচ্ছে সেই 96,500 ইকুয়াল, এইখান থেকে ক্যালকুলেট করে যেই মানটা আসে এটাই হচ্ছে সেই আনসার। ঠিক আছে, আচ্ছা তারপরে এখানে ইসরাইল বলছে এখানে সাজেশন কালকে ইনশাল্লাহ পাঠাই দিব। তারপর এখানে অনন্যা দেবী বলছে গুণগত রসায়ন অধ্যায়টা কবে পড়াবেন। তো এই গুণগত রসায়নটা আমরা হচ্ছে এই চ্যাপ্টারের পরে সম্ভবত তোমরা যেই কথা অনুসারে বলছো রাসায়নিক পরিবর্তন পড়ানোর জন্য, তাহলে রাসায়নিক পরিবর্তনটা আগে পড়ায় ফেলতে হবে। মামুন বলছে বোর্ডে এইভাবে দিলে হবে কিনা, হ্যাঁ 100% শিওর হবে। তো দেখো আমি কিন্তু হচ্ছে বোর্ডে কেমিস্ট্রিতে বলছি 198 পাইছি, তো আমি এই সকল ওয়ে ফলো করেই কিন্তু পাইছি, মার্কস তো কাটা যায় নাই। দেন রাকেশ বলছে হ্যাঁ ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সুন্দর। তোমরা যারা ভ্যালু গুলা বের করছো, বের তো করলাই গেল। তারপর এখান থেকে আরেকটা আছে শুধু, মাহবুব কি বললো ভাই, আমি ওইটা বলি নাই, সাইড নোটটা একটু সুন্দর করে দিতে বলছে। ঠিক আছে, যতটুকু হইতেছে এটাই ফলো করো। হ্যাঁ, ওইটা হচ্ছে আরো আপডেটে দেখা যাবে। দেখো
এই জায়গায় এখানে একটা কোশ্চেন আছে, যে এই কোশ্চেনটাতে হচ্ছে এখানে চট্টগ্রাম বোর্ডে আসছিল না, কোশ্চেনটা বলছে 1 নং পাত্রের ধাতবায়নটি। তো এখন আমাকে ফলো করতে হবে হচ্ছে 1 নং পাত্র, এই হচ্ছে সেই 1 নং পাত্র। 1 নং পাত্র, এই 1 নং পাত্রের যে ধাতবায়নটা তার অর্ধেক পরিমাণ ক্যাথোডে সঞ্চিত করতে। তাহলে এই 1 নং পাত্রের ধাতবায়নটা কতটুকু আছে, তার অর্ধেক পরিমাণ সঞ্চিত করতে 2 এম্পিয়ার বিদ্যুৎ কত সময় প্রবাহিত করতে হবে, এটা হচ্ছে কোশ্চেন। আমি যখন এটা সলভ করতে যাব তখন কথাটা আসতেছে কি, তা আমাকে তো আগে জানতে হবে এই জায়গায় ডাব্লিউ আছে কতটুকু, এটা কতটুকু আসে, এর উপর বেস করে আমরা আসলে যাব। তো এখন যদি আমি বলি যে এখানে কতটুকু ডাব্লিউ আছে, এটা আমরা কোন সূত্র অনুসারে পারবো, আমরা তো এটা জানি যে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে, এই হচ্ছে সেই ডাব্লিউ ইকুয়াল হচ্ছে কি বলতো, এস এম ভি ডিভাইডেড বাই হচ্ছে 1000, অথবা হচ্ছে সেই এস এম ভি, এ হচ্ছে সেই লিটারে। এই জায়গায় তুমি কোশ্চেনে দেখো ঘনমাত্রা দেওয়া আছে 0.5, তুমি বসাও এখানে হচ্ছে সেই 0.5 ইন্টু এম দ্বারা বোঝায় হচ্ছে সেই আণবিক বা পারমাণবিক ভর। এখানে জিঙ্ক আছে, জিঙ্কের পারমাণবিক ভর আমরা কি জানি, জিঙ্কের পারমাণবিক ভর জানি হচ্ছে 65.4। তাহলে বসাও এখানে 65.4, বসাইলাম আমি এখানে 65.4 ইন্টু ভি হচ্ছে এখানে কতটুকু দেওয়া আছে 20 ml। তাহলে এটাকে যদি লিটারে নেই, এটা 0.02। এই জায়গা থেকে ক্যালকুলেট করলে একটা ভ্যালু আসে। এই তোমরা বলো এখানে ভ্যালুটা কত আসে, মানে ভরটা কত আসে, এটা ক্যালকুলেট করে বলো। আমার আশেপাশে ক্যালকুলেটর কোথায় রাখলো আবার, এটা বলো। বলছো 0.654, এ হচ্ছে 0.654। হ্যাঁ ঠিক আছে। এখন এটা তো মাত্র বের করলাম যে এটাতে কি পরিমাণ ভর ছিল, বলছে তার অর্ধেক পরিমাণকে, তাহলে যতটুকু ছিল তার অর্ধেক। তাহলে এখানে আমি লিখলাম ডাব্লিউ প্রাইম, এটা হবে হচ্ছে 0.654 ডিভাইডেড বাই হচ্ছে 2, কত আসে, এই 2 দ্বারা ভাগ করো, কত আসে, দেখো তো এরকম আসার কথা। তারপর আসো, এখন কত সময় হচ্ছে প্রবাহিত করতে হবে, তাহলে আমার সূত্র কি, সূত্র তো এইটাই, কিউ ইকুয়াল এনইএফ, বসাও সেই কিউ ইকুয়াল এনইএফ। আচ্ছা হ্যাঁ 0.327 না, আচ্ছা ঠিক আছে 0.327, হচ্ছে 37, আচ্ছা ঠিক আছে। তারপর দেখো এখন সূত্র তো হচ্ছে আমার এইটাই, কিউ ইকুয়াল হচ্ছে সেই এনইএফ। এই জায়গায় আমি যদি দেখি যে এখন আমাকে ক্যাথোডে সঞ্চিত করতে 2 এম্পিয়ার বিদ্যুৎ পরিচালনা করছে, কতটুকু সময় লাগবে, আসো এই জায়গায় আমি বসাবো হচ্ছে সেই আইটি ইকুয়াল ডাব্লিউ বসাবো, এন বসাবো হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই এম, এই হচ্ছে সেই ইএফ। এটা যদি হয় তোমার সেই সূত্র, এই জায়গা থেকে তুমি দেখো আমি যদি ভ্যালুগুলা বসাইতে চাই, ভ্যালুগুলা বসাইলে এখানে কি আই এর মান দেয়া আছে, আই কতটুকু দেয়া আছে 2 এম্পিয়ার বিদ্যুৎ, বসাইলাম হচ্ছে 2, টি এর মান বের করতে বলছে ইকুয়াল ডাব্লিউর মান পাইলাম হচ্ছে 0.327 ডিভাইডেড বাই এম দ্বারা, সেই হচ্ছে তোমার কি বোঝাচ্ছে পারমাণবিক বা আণবিক ভর। এখানে সেই পারমাণবিক বা আণবিক ভরের মান কত 65.4 ইন্টু তুল্য সংখ্যা আমরা দেখলাম এটা হচ্ছে 2 জিঙ্ক যেহেতু, এবং এটা হচ্ছে সেই 96,500। তাহলে এই জায়গা থেকে আমি চাইলেই টি এর মান বের করতে পারি, আমার কাছে যেই সময়টার মান জানতে চাইছি প্রবাহিত করলে কতটুকু হবে, এই হচ্ছে সেই সময়। শাহাদাত বলছে এখানে হচ্ছে 483 সেকেন্ড, তোমরা দেখো তো এটা 483 সেকেন্ডই হয় কিনা।
দেন বাকিগুলো হচ্ছে এখানে সেম, সব সেম টাইপের কোশ্চেন। দেন আমরা হচ্ছে কোষে চলে যাব। আচ্ছা 482.5 এবং দিয়ে এটাকে মিনিটে নিলে হচ্ছে এটা হয়, রুমা বলছে এই কথা। আচ্ছা ঠিক আছে, এখন শুধু ক্যালকুলেট করলে যা বের হয় ওইটা হচ্ছে ওইখানে বসবে, এটা তো তোমাদের কাজ। তারপরে কথাটা হচ্ছে এখন আমরা বলছি তড়িৎ কোষ। দেখো আমাদের যে সেগমেন্ট একটা শিখছে হচ্ছে কিউ ইকুয়াল এনইএফ, এটা দিয়ে হচ্ছে একটা পার্ট শেষ হয়েছে। দেন পরবর্তী পার্টটা আমরা আসলে দেখবো হচ্ছে তড়িৎ কোষ থেকে। বলো ওইখানে যে টাইপ গুলো দেখাইছি ওইটা বুঝতে কি কারো কোনো সমস্যা হয়েছে? তোমরা যদি বুঝা থাকো সুন্দর করে হচ্ছে বস কমেন্ট করো। দেন আমি হচ্ছে তড়িৎ কোষ যেটা আছে, ই সেলেরটা যেটা আছে এটাতে আমি চলে যাচ্ছি। আচ্ছা এখানে হ্যাঁ অনেক আনসার দিছে। তো এখানে আনসার তো অনেকেই দিছিল। ফাহিম আবার এসে জিতবে টাইগার দেখবে বিশ্ব, এগুলো আবার কি এখানে খেলা চলতেছে নাকি? আচ্ছা তারপরে হুম, এই তো হ্যাঁ নাহিদ আদান, বস, মাহমুদুল, মামুন, আফরিন, অনন্যা দেবী, রুমা, শাকিলা, এক্সট্রা ক্লাস। এক্সট্রা ক্লাস তোমার নাম কি বিটু বলিও। দেন হচ্ছে রোকন, রেহা, আইরিন, লিমা, তাহমিনা, রবিন রায়ান। দেন হচ্ছে দুলালী রায়। ঠিক আছে। আচ্ছা এখন আমরা হচ্ছে কোষটা দেখব। আশা করি সবাই যেহেতু বলছো বুঝতে পারছো। ঠিক আছে, এখন আমরা দেখবো হচ্ছে কোষেরটা। শোনো, এখন কোষেরটা যখন দেখতে যাব তখন সিনারিওটা হচ্ছে কি, যে আমি একদম ফান্ডামেন্টাল ওয়েতে তোমাকে যদি একটু জিনিস দেখায় নিয়ে আসি। দেখো একদম ছোট সময় থেকে একটা রিঅ্যাকশনের সাথে তোমরা পরিচিত, জিঙ্ক এবং হচ্ছে সেই তোমার কপার সালফেট। জিঙ্ক আর কপার সালফেট রিঅ্যাকশন করার পরে এখানে তোমার হচ্ছে জিঙ্ক সালফেট এবং হচ্ছে তোমার কপার উৎপন্ন হয়। তুমি এটার যখন লিখতে চাও যে জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া, তখন এই জায়গায় দেখো জিঙ্কের এটা ছিল 0, এটা হচ্ছে তোমার হচ্ছে +2, এটা এখানে ছিল +2, এটা এখানে হচ্ছে 0। তার মানে এই জায়গায় একটার মধ্যে হচ্ছে বাড়ছে, এটা বাড়ছে, আর এটা হচ্ছে কমছে। যদি বাড়ে তাহলে বাড়লে হয় হচ্ছে জারণ, তখন এটার জারণ আমরা বিক্রিয়াটা কিভাবে লিখতাম, এ হচ্ছে সেই জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করার পরে সে হচ্ছে জিঙ্ক 2+ পরিণত হয়েছে। দেন আমি যদি এখানে লিখতাম হচ্ছে তোমার বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া, তখন এখানে দেখতেছি কপার 2+ যেটা আছে এ হচ্ছে সেই কপার 2+, এ হচ্ছে সেই কপার 2+, 2টা ইলেকট্রন গ্রহণ করার পর সে হচ্ছে কপারে পরিণত হয়েছে। আচ্ছা তখন এখানে আমি একটা মোট বিক্রিয়া লিখতে পারতাম, এই লিখতাম হচ্ছে সেই মোট বিক্রিয়া, মোট বিক্রিয়া লিখতাম হচ্ছে জিঙ্ক প্লাস, এ হচ্ছে সেই কপার 2+, দেন এখানে হচ্ছে তোমার জিঙ্ক 2+, প্লাস হচ্ছে এখানে সেই কপার, এরকম একটা জিনিস লিখতে পারতাম। এটাকে যদি আমি চাই একটা সংকেত আকারে লিখতে, বুঝছো, এই যে প্রশ্নটুকু এটা আমরা আসলে আগে পরে লিখছি, এখন এটাকে চাচ্ছি আমরা হচ্ছে একটা সংকেত আকারে লিখতে। সংকেত আকারে লিখলে এরকম করে লেখা যায়। আচ্ছা এই জায়গায় আমি দেখলাম জিঙ্ক ছিল, সে জিঙ্ক 2+ পরিণত হয়েছে। এই আসো আমি লিখলাম জিঙ্ক ছিল, সে জিঙ্ক 2+ পরিণত হয়েছে। এই যে জিঙ্ক ছিল, জিঙ্ক 2+ পরিণত হয়েছে।
কপার 2+ ছিল, এই কপার 2+টা কপারে পরিণত হয়েছে। এই হচ্ছে সেই কপার 2+ কপারে পরিণত হয়েছে। তার মানে জিঙ্ক 2+ জিঙ্ক 2+ পরিণত হয়েছে, দেন কপার 2+টা হচ্ছে কপারে পরিণত হয়েছে। এরকম করে লিখলাম এবং মাঝখানে এরকম দুইটা আমি লম্বা দাগ দিলাম, যাকে আমি বলতেছি এটা আসলে ইন্ডিকেট করে হচ্ছে তোমার লবণ সেতু। এই জিনিসটা এখানে আমার ইন্ডিকেট করতেছি কি বলতো, এই জিনিসটা আমার এখানে ইন্ডিকেট করতেছি কি বলতো, লবণ সেতু। এই হচ্ছে সেই লবণ সেতু। তার মানে উপরে যে একটা জিনিস লিখলাম, এই যে এই সিনারিওটা, তাকে আমি বলতেছি হচ্ছে তোমার কোষ সংকেত। তাকে আমি বলতেছি হচ্ছে কি বলো, কোষ সংকেত। এখন কোষ সংকেত যে বললাম, এটা আসলে কি ইন্ডিকেট করে, এই যে জারণ বিজারণটা যে হইছে, ওইটার শর্ট ফর্ম ব্যবহার বলা হইতেছে। তো এই টোটাল অংশটুকু যদি তোমার কাছে দেয়া না থাকতো, শুধু এইটা দেয়া থাকতো, তাইলেও তুমি আসলে বলতে পারতা মূলত এখানে সেই কাহিনীটা কি হয়েছে। এখন ভালো করে যদি তুমি একটু নজর দাও, আমি তোমাকে যেই ওয়েতে বলবো এই ওয়েতে কিন্তু তোমাকে মনে রাখতে হবে, তা না হয় তুমি আরেকটা ভিডিও দেখা ওই ওয়েতে তুমি মনে রাখবা তোমার মতো করে। এখন দেখো সিনারিটা হচ্ছে, এই হচ্ছে সেই লবণ সেতু, দুইটা দাগ যেটা আছে লবণ সেতু বলতেছি, তার এই পাশে যেটা আছে, এই পাশে যেটা আছে তাকে আমরা বলবো অ্যানোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়া। একটা কথা হচ্ছে, অ্যানোডে অলওয়েজ হচ্ছে কি, এটা ফিক্সড, যে কোনো ধরনের তড়িৎদ্বার থাকুক না কেন, এই অ্যানোডে কি হয়, জারণ হয়, অ্যানোডে জারণ ঘটে। তার মানে এই জিনিসটাকে আমি অ্যানোড বিক্রিয়া বলতে পারি অথবা জারণ বিক্রিয়া বলতে পারি। এবং লবণ সেতুর এই পাশে যেটা আছে তাকে বলা হয় হচ্ছে তোমার ক্যাথোড বিক্রিয়া, বা মানে হচ্ছে এটা ক্যাথোডে যাবে আর কি, ক্যাথোড বিক্রিয়া। আর ক্যাথোডে অলওয়েজ হয় হচ্ছে তোমার বিজারণ। তাহলে সিনারিওটা কি দাঁড়াইলো, লবণ সেতুর এই পাশে যেটা আছে তাকে অ্যানোড বা জারণ বিক্রিয়া বলতেছি, ওই পাশে যেটা থাকতেছে তাকে হচ্ছে ক্যাথোড বা বিজারণ বিক্রিয়া বলতেছি। এখানে আরো একটা জিনিস বোঝার ব্যাপার আছে। কি বোঝার ব্যাপার আছে, যে এই জায়গাটাতে আমরা একটু যদি ভালো করে নজর দেই, জিঙ্ক আর কপার 2+, এটা বোঝা যাবে না, হলুদে নেই, জিঙ্ক আর কপার 2+, এই জিনিসটা হচ্ছে তোমার বিক্রিয়ক, বিক্রিয়ক, দেন এই জিনিসটা হচ্ছে তোমার উৎপাদ। এখন আমি যদি একটা কাজ করি, এটা যেহেতু বিক্রিয়ক, তাইলে এদের দিকে একটু যদি ভালো করে তাকাইলে দেখবো এই জিনিসটা হচ্ছে তোমার বিক্রিয়ক, বিক্রিয়ক, এবং এই জিনিসটা হচ্ছে তোমার উৎপাদ। কারণ জিঙ্ক 2+টা এখানে আছে, ঠিক সেম ওয়েতে তাকে আমি বলতে পারতেছি সে হচ্ছে কি বলো, বিক্রিয়ক, আর সে হচ্ছে কি উৎপাদ। তাকে বলতেছি আমি হচ্ছে কি বলো, উৎপাদ। তার মানে কি দাঁড়াইলো কথাটা, কথাটা দাঁড়াইলো হচ্ছে লবণ সেতুর এই পাশে যেগুলা থাকে তাকে বলতেছি অ্যানোড বিক্রিয়া বা হচ্ছে জারণ বিক্রিয়া, ওই পাশে যেগুলা থাকে তাকে আমি বলতেছি ক্যাথোড বিক্রিয়া অথবা হচ্ছে বিজারণ বিক্রিয়া। এতটুকু বলা শেষ। দেন এই স্ল্যাশ যেই দাগটা আছে, স্ল্যাশ দাগের এই পাশে যেগুলো থাকে তাকে বলি বিক্রিয়ক। তাকাও, এই হচ্ছে স্ল্যাশ দাগের এই পাশে যেগুলো বিক্রিয়ক, আর অপর পাশে যেটা থাকতেছে তাকে আমি বলতেছি হচ্ছে উৎপাদ। এখন বিক্রিয়ক উৎপাদটা এখানে বলার কারণ হচ্ছে, আমি সামনে যখন হচ্ছে নার্নস্টেড সমীকরণটা তোমাকে বুঝাবো, যেন কোনো ঝামেলা পোহাতে না হয়। এই এতটুকু যেই কাজ করলাম, এই টোটাল কাজটুকু হচ্ছে তোমার একদম ফান্ডামেন্টাল। হ্যাঁ, তো ওই জিনিসটা তোমার হচ্ছে 19 থেকেই তুমি জানো, এটা শুধু হচ্ছে একবার রিপিট করলাম, এটা ছাড়া আর কিছুই না। এখন যখন আমি হচ্ছে ই সেলের মান বের করতে যাব, ই সেলের মান যখন বের করতে যাব, তখন এখানে আমার কাছে হচ্ছে সূত্র ব্যবহার করতে হবে। এখন এই সূত্রটা হচ্ছে তোমাকে একটা বলবো, আমি যেই ওয়েতে বলবো তোমাকে আলাদা আলাদা সেগমেন্ট আকারে ভাগ করে দিব, এবং এখানে আমি তোমাকে দেখাবো যে আসলে ওই সেগমেন্ট অনুসারে হচ্ছে তুমি সবগুলা কোশ্চেন আনসার করতে পারতেছো। তো আসো ই সেলের জন্য দেখো, এরকম তোমার কাছে হচ্ছে কোষ বিক্রিয়া, কোষ সংকেত দেয়া থাকবে অথবা এরকম কোষ বিক্রিয়া দেয়া থাকবে, তখন তার জন্য তোমাকে বলবে যে ওই ই সেলের মান বের করো বা কোষ বিভবের মান বের করো।
এইভাবে কোশ্চেনটা করবে আর কি, বা ই নট সেলের মান বের করো, এইভাবে কোশ্চেনটা করে। আমি লিখলাম এই জায়গায় এই হচ্ছে সেগমেন্ট নাম্বার হচ্ছে 1, ই নট সেল ইকুয়াল এই হচ্ছে সেই ই নট অফ হচ্ছে তোমার অ্যানোড প্লাস এই হচ্ছে সেই ই নট অফ হচ্ছে তোমার ক্যাথোড। এটা একটা সূত্র লিখলাম। তো আমরা তো জানি যে আসলে অ্যানোডে হচ্ছে জারণ ঘটে, ক্যাথোডে হচ্ছে হয় বিজারণ। তুমি একটু শুধু ধৈর্য ধরো, 5টা মিনিট শুধু আমার কথাগুলো শোনো, তারপরে দেখবো তোমার জীবনটা আসলেই কতটুকু সহজ হয়। এটা আমি কোশ্চেন সলভের মাধ্যমে দেখাবো। তো এটাকে আমি বলতেছি ই নট সেলের ভ্যালুটা হচ্ছে অ্যানোড প্লাস হচ্ছে ক্যাথোড। আমি এই জায়গায় হচ্ছে একটা কথা লিখে দিচ্ছি ব্র্যাকেটে, যে এটা কখন আমরা ব্যবহার করতেছি, এটাই আসলে মূলত সার্বজনীন। তবে হচ্ছে আমি এখানে আমি যে ফরম্যাটে বলতেছি এই ফরম্যাটে মনে রাখো, কোষ সংকেত দেয়া থাকলে, কোষ সংকেত দেওয়া থাকলে, আচ্ছা কোষ সংকেত দেয়া থাকলে মানে ওই যে তোমাকে এখানে দেখাইছিলাম, এটাকে আমি বলতেছি হচ্ছে কোষ সংকেত। যদি কোশ্চেনের মধ্যে হচ্ছে কোষ সংকেত দেয়া থাকে, তাহলে চোখ বন্ধ কইরা ই নট সেলের মান যখন বের করতে যাবা বলবা ই নট অফ হচ্ছে তোমার অ্যানোড প্লাস ই নট অফ হচ্ছে তোমার ক্যাথোড। এবং আমি অ্যানোড কোনটাকে বলতেছি, লবণ সেতুর এই পাশে যে অংশটুকু তাকে অ্যানোড বলতেছি, পরের টুকুর হচ্ছে ক্যাথোড ফর্ম বলতেছি। এটা শুধু মাথায় রাখো। তারপরে আসো, এটা গেলে হচ্ছে তোমার এই 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বারটাতে আমি যখন যাব, দেখো 2 নাম্বার কথাটা হচ্ছে এইরকম, ই নট সেল ইকুয়াল বড় মাইনাস ছোট। তো এখানে বড় মাইনাস ছোট কি বুঝাইছে আমরা কিছুক্ষণ পরে এই জিনিসটা যখন করতে যাব খুব ভালো করে বুঝবো। আচ্ছা একটা কাজ করি, আমি হচ্ছে সাথে করে আমি নিজের মতো করে উদাহরণ দিয়ে দেখাই, তারপরে যাই। ধরো এখানে কোশ্চেন দেয়া আছে, এই দিলাম ধরি, তোমার কাছে এখানে লেখা আছে আগে যেটা লিখছিলাম এটা আর কি, জিঙ্ক থেকে তোমার জিঙ্ক 2+ হয়েছে, সে হচ্ছে তোমার কপার 2+ থেকে কপার হয়েছে। তোমার কোশ্চেনের মধ্যে দেয়া আছে ই নট অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এই হচ্ছে সেই জিঙ্ক থেকে জিঙ্ক 2+, তার একটা ভ্যালু দেয়া আছে, ভ্যালুটা হচ্ছে +0.76 ভোল্ট। দেন কোশ্চেনের মধ্যে এটাও লেখা আছে ই নট অফ কপার থেকে কপার 2+, এর মানটা হচ্ছে -0.34 ভোল্ট। তো এটা হচ্ছে কোশ্চেন। তোমাকে জানতে চাইছে কি কোষ বিভব কত, কোষ বিভব কত। আচ্ছা মানে কোষ বিভব বলতে সেই ই নট সেল, বা কোষ বিভব না বলে এখানে ইএমএফ বলতে পারে, হ্যাঁ ইএমএফ বলতে পারে, অথবা এখানে সেই ই নট সেল বলতে পারে, মানে সবগুলা কথা একই ইন্ডিকেট করতেছে। হ্যাঁ আচ্ছা তোমাকে কি বলছি, তুমি যখন তোমাকে একটা কোশ্চেন করা হয় তুমি কোশ্চেনের দিকে তাকাবা, কোশ্চেনের দিকে তাকায় তুমি দেখো এই জায়গায় তোমার কাছে দেয়া আছে হচ্ছে তোমার কোষ সংকেত। যদি কোষ সংকেত দেয়া থাকে তখন হচ্ছে ই নট অফ হচ্ছে যে অ্যানোড প্লাস ই নট অফ হচ্ছে ক্যাথোড, এটা ব্যবহার করতে হবে। এখন এটা কি বলেন এটা তো আসলে বুঝতে পারি নাই, এই জিনিসটা হচ্ছে এইটা, যে আমি যখন সলভ করতে যাব এই পাশটুকুরে আমি বলেছি অ্যানোড, অ্যানোডে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ দেয়া, আমার কোশ্চেনে যে বিভবের মান দেয়া আছে এটা কি জিঙ্ক থেকে জিঙ্ক 2+ দেয়া আছে, হ্যাঁ দেয়া আছে। যদি দেয়া থাকে তখন আমি সূত্র যখন লিখতে যাব এই হচ্ছে সেই ই নট সেল, ই নট সেল ইকুয়াল ই নট অফ হচ্ছে তোমার জিঙ্ক থেকে জিঙ্ক 2+, মানে কোষ সংকেতে যেইভাবে দেয়া আছে আমার এই ফর্মটাই এখানে রাখতে হবে। তারপরে দিলাম আমি হচ্ছে সেই প্লাস, আমার কোষ সংকেতে কপার 2+ থেকে কপার দেয়া আছে, তাহলে আমি যাব এখানে ই নট লিখবো, দেন হচ্ছে এখানে তোমার কপার 2+ থেকে কপার, এই পোর্শনটুকু লিখলাম। এটা লেখার পরে তো না হয় আমি ধরো এখানে ভ্যালু যখন বসাইতে যাব আমি দেখি এটা তো খুব সুন্দর, যে এটা হচ্ছে +0.76 দেয়া আছে, বসাই দিলাম প্লাস কপার 2+ থেকে কপার, কিন্তু আমার কাছে দেয়া আছে কপার থেকে কপার 2+। যদি এরকম এক্সচেঞ্জ করে দেয়া থাকে আমরা আসলে জানি শুধু এটাকে পরিবর্তন করে লিখতে, মানে ই নট অফ হচ্ছে তোমার কপার 2+ থেকে কপার লিখলে শুধু চিহ্নের পরিবর্তন হয়, এখানে যদি মাইনাস থাকে আমি দিয়ে দিব হচ্ছে প্লাস, আর প্লাস থাকলে দিব হচ্ছে কি বলতো মাইনাস, এই হচ্ছে +0.34 ভোল্ট। এটা আমি এখন বসাই দিছি, এই হচ্ছে লিখলাম +0.34 ভোল্ট।
দেন এটা যখন ক্যালকুলেট করবো আসবে হচ্ছে +1.10 ভোল্ট। এটা হচ্ছে আনসার। তার মানে ব্যাপারটা কি দাঁড়াইলো? ব্যাপারটা হচ্ছে তোমার কাছে কোষ সংকেত দেয়া আছে, তোমার কোষ বিভব ইএমএফ অথবা ইনট সেলের মান বের করতে বলছে, তখন কোনো চিন্তা করার দরকার নাই। এই পাশে যেই ফর্মে আছে তুমি ইনট অফ হচ্ছে এই ফর্মে লেখো, এই পাশে যেই ফর্মে আছে তুমি ওই ফর্মে লিখে দুইটাকে যোগ করে দাও, শেষ, আনসারটা চলে আসতেছে। এইগুলো এখানে একটা কথা। এটা কি বুঝছো? কি যে কথা কয়! আরে বাপ রে বাপ, কি কথা লাগাই দিছো তোমরা! বলো এটা বুঝছো কিনা? এই তো ঠিক আছে। এখানে হচ্ছে মামুন, ক্লিয়ার, রাকেশ, আফরিন, নাহিদ, অনন্য দেবী, বস, এক্সিলেন্ট, ঠিক আছে, রুমা, জি। আচ্ছা, এই যে তোমরা যে বুঝছো, এখন তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে লাইভটা শেয়ার করায় দেওয়া, ঠিক আছে? তো এত কষ্ট করে বুঝতেছো কেন? এই কাজটা করার জন্য লাইভটা শেয়ার করে দিও, হ্যাঁ? আর তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আর যারা যারা ফ্রেন্ডে মেনশন করছো দেন হচ্ছে এখানে মানে মেসেজ দিও যে হ্যাঁ তোমরা দিছো। মিম বলছে হ্যাঁ 100% বুঝছে, এক্সট্রা ক্লাস, ঠিক আছে। মাহমুদুল বলছে বস, রবিন জি ক্লিয়ার, জান্নাতুল মহাবর্ষা বুঝছি। আচ্ছা, এবার আসো তাইলে পরের কথাটা হচ্ছে, এটা গেলে একটা ফরম্যাট, তার মানে এটাকে আমি আলাদা করে চিহ্নিত করে রাখি। হুম, যে এ হচ্ছে সেই তোমার একটা ফরম্যাট, হ্যাঁ। এখন এই যে একটা ফরম্যাট গেল, এখন আরেকটা ফরম্যাটে যাব। এই হচ্ছে সে আরেকটা ফরম্যাট। এবং তোমাকে বলি যে আসলে আমি যে ওয়েতে দেখাচ্ছি কোশ্চেন গুলো যখন তোমার সামনে আসবে, তুমি এই অ্যাপ্রোচে আগাবা, তাইলে মানে ভুল করার কোনো সম্ভাবনাই থাকতেছে না। তার মানে একটা কোশ্চেন এখানে দেখলাম যে যদি হচ্ছে কোষ সংকেত দেওয়া থাকে, এখন আরেকটা দেখবো যদি কোষ সংকেত দেওয়া না থাকে, তাইলে এবার আসো কোষ সংকেত দেওয়া ছাড়া। যদি কোষ সংকেত দেওয়া না থাকে তখন একটা জিনিস লিখতে গিয়ে হচ্ছে আমি এখানে এবার মুছে ফেলছিলাম, এটা ছিল এটা, এই হচ্ছে সেই ই নট সেল ইকুয়াল, আমি এখানে লিখবো হচ্ছে সেই বড় মাইনাস ছোট, ঠিক আছে, আমরা এটা বসাবো। এখন তার মানে এখানে আমি এটার জন্য যে শর্তটা, ওই শর্তটা হচ্ছে এখানে অ্যাপ্লাই করে দিতেছি। এখন ওই শর্তটা কি ছিল? শর্তটা ছিল হচ্ছে এইটা, যে কি কোষ সংকেত দেয়া না থাকলে, কোষ সংকেত দেওয়া না থাকলে, কোষ সংকেত দেয়া না থাকলে, যদি কোশ্চেনে কোষ সংকেত দেয়া না থাকে তখন হচ্ছে বড় মাইনাস ছোট বসাবো। তবে এটাতে একটা ফাঁদ আছে। ফাঁদটা হচ্ছে কি জানো? একই ফর্মে থাকতে হবে। আমি উদাহরণ দিয়ে বললে জিনিসটা একদম ক্লিয়ার হবে। একই ফর্মে থাকবে। এখন একই ফর্ম বলতে হয় জারণ অথবা বিজারণ, এটা বুঝাচ্ছি। জারণ অথবা বিজারণ যে কোনো একই ফর্মে থাকবে, দুইটা ভ্যালুর মান, বিভবের মান একই ফর্মে থাকবে। এবার আসো জিনিসটা একটু দেখাই। ধরো তোমার কাছে কোশ্চেন করছে এইরকম, কোশ্চেনটা কি দেয়া আছে হচ্ছে সেই ই নট জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, তার মান হচ্ছে +0.76 ভোল্ট। ঠিক সেম ই নট তোমার কাছে দেয়া আছে হচ্ছে কপার 2 প্লাস থেকে কপার, তার মান হচ্ছে +0.34 ভোল্ট। এটা দেয়া আছে। কোশ্চেন জানতে চাইছে তুমি বের করো ই নট সেলের মান কত, অথবা ইএমএফ বের করো, ইএমএফ বের করো, অথবা কোষ বিভব কত বের করো, কোষ বিভব কত বের করো। একই তো কথা। এখন এই যদি হয় আমার কোশ্চেন, এইবার আসো এটাকে যাব সলভ করতে। আমি দেখতেছি কোশ্চেনের মধ্যে আমার কাছে কিন্তু তোমার কোষ সংকেত দেয়া নাই। যদি কোষ সংকেত দেয়া না থাকে তোমাকে বলছি এখান থেকে লেখো এইরকম। যদি হচ্ছে কোষ সংকেত দেয়া না থাকে, ই নট সেল সমাধান করতে যাব, এই হচ্ছে সেই সমাধান। সমাধান করতে গেলে লেখো এই হচ্ছে সেই ই নট সেল অথবা ইএমএফ যাই বলো না কেন, ইকুয়াল বড় মাইনাস ছোট,
তবে এখানে একটা শর্ত দিয়ে দিছি না, যে একই ফর্মে থাকবে। এটা বলতে কি বুঝাইছি? এটা বুঝাইছি দেখো এখানে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটা জারণ ফর্মে আছে, এটা কপার 2+ থেকে কপার, তাইলে তো বাবা হবে না। তোমাকে কি করতে হবে? দুইটাকে একই ফর্মে নাও। আমি দেখলাম ই নট সেল জিঙ্ক থেকে যদি আমার কাছে জিঙ্ক 2+ থাকে, দেখো এত রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশটা নতুন করে স্বাধীন হয়েছে। অতএব তোমাদের এই স্বাধীনতা আছে, তোমরা চাইলে দুইটারই বিজারণ ফর্মে নিতে পারো অথবা দুইটারই জারণ ফর্মে নিতে পারো, তোমার যা ইচ্ছা। এটা যেহেতু জারণ ফর্মে আছে, আমি কাজ করলাম নিচেরটাকে আমি হচ্ছে জারণ ফর্মে কনভার্ট করি। তাহলে এটাকে যদি আমি জারণ ফর্মে কনভার্ট করি, মানে হচ্ছে কপার থেকে কপার 2+ নেই, তাহলে শুধু চিহ্নের পরিবর্তন হয় না? এই হচ্ছে কপার থেকে আমি কপার 2+ নিলাম, তাহলে চিহ্নের যদি পরিবর্তন হয়, এটা প্লাস আছে, এটা হয়ে যাবে -0.34 ভোল্ট। এরকম একটা সেগমেন্ট হয়েছে। এইবার তুমি দুইটার মধ্যে তাকায় দেখো কে বড়, +0.76 বড়। যদি এইটা হয় তাহলে তুমি এখানে লেখো +0.76 -0.34, ক্যালকুলেট করলে আবারও আসতেছে +1.10 ভোল্ট। এটাই হচ্ছে সে আনসার। তার মানে কি বললাম? আমার কাছে কোষ সংকেত দেয়া নাই, কোষ সংকেত দেয়া না থাকার পরেও আমি জিনিসটা করতে পারতেছি। কোন এতে করতেছি? বড় মাইনাস ছোট। কিন্তু বড় মাইনাস ছোট বসানোর ক্ষেত্রে এখানে একটা কি শর্তটা কি? তোমাকে একই ফর্মে নিতে হবে। এই জিনিসটা ছিল এখানে তোমার জারণ, এটা হচ্ছে তোমার হচ্ছে বিজারণ। তারা কি একই ফর্মে আছে? নাই। এবার এটার দিকে তাকায় দেখো, এই জিনিসটা হচ্ছে তোমার কাছে আছে হচ্ছে তোমার জারণ ফর্মে, এটাও আছে হচ্ছে তোমার জারণ ফর্মে। তার মানে দুইটাই হচ্ছে তোমার জারণ ফর্মে আছে। তাহলে তুমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবা। এখন একজন আর্গুমেন্ট করে বসবে যে জারণ তো নিছেন, বিজারণ দিয়ে কইরা দেখান। কেন এটা তুমি বাসায় করবা? ওইটা কেন আমি করে দিব? আমি তো বলে দিছি যে তুমি দুইটা বিজারণ নিয়ে করে দেখো, ভ্যালু ঠিক সেমটাই আসতেছে। বুঝছো কথাটা? এটা বুঝছো কিনা বলো? এই টাইপটা বুঝছো কিনা? এটা বুঝলে মোটামুটি আমাদের আর একটা বাকি থাকবে। তাইলে তোমরা এই অধ্যায়ের যে কোনো কোশ্চেনের জন্য প্রস্তুত, আমি গ্যারান্টি দিতেছি। আচ্ছা, এই জায়গায় আমরা কিছু শর্ত শিখব। আমরা ই নট সেলের মান দেখো অনেক রকম হইতে পারে জিনিসটা 0, অথবা ই নট সেলের মানটা এমনও তো হয় যে হচ্ছে 0 থেকে বড়, আবার ই নট সেলের মানটা এমনও হয় যে হচ্ছে 0 থেকে ছোট। এগুলা এক একটা কন্ডিশনের জন্য কিছু কিছু শর্ত ইন্ডিকেট করতেছে। যে এখানে যদি 0 হয় তখন এটা ইন্ডিকেট করে হচ্ছে তোমার সাম্যাবস্থা। এটা আসলে ইন্ডিকেট করতেছে এটা একটা মৃত কোষ। যদি ভ্যালুটা 0 হয়, দেখো কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে যে ভ্যালুটা আসছে ওই ভ্যালুটা কি বলতো? +1.10 ভোল্ট। দেখো এগুলার ক্ষেত্রে প্লাস মাইনাস চিহ্ন সহকারে লিখবা। যদি এমন হয় যে 0 থেকে বড়, তখন এটা ইন্ডিকেট করে হচ্ছে তোমার স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। এটা হচ্ছে সেই তোমার স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। আর স্বতঃস্ফূর্ত বিক্রিয়া মানে কি? শত মানে হচ্ছে নিজ, স্বতঃস্ফূর্ত তারা নিজে নিজে বিক্রিয়া করে। যদি তারা নিজে নিজে বিক্রিয়া করে তাহলে যেই পাত্রের মধ্যে থাকবে ওই পাত্রের ক্ষয় হবে, পাত্রের ক্ষয় হয়। যদি পাত্রের ক্ষয় হয় তাহলে পাত্রে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যাবে না, পাত্রে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যাবে না, রাখা যাবে না। আচ্ছা, তাহলে এখন 0 থেকে যদি ছোট হয় তখন আমরা তাকে বলতেছি অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া, অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া। দেন আমি বলবো পাত্রের ক্ষয় হয় না। দেন এটারে বলবো হচ্ছে সংরক্ষণ করে রাখা যাবে, সংরক্ষণ করে রাখা যাবে। এই শর্তগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা কিছু টাইপের কোশ্চেন পাবো যে পাত্রে সংরক্ষণ করে রাখা যায় কিনা। তুমি এই টাইপের যে কোশ্চেন না, মানে ভুরি ভুরি পাবা আর কি। হ্যাঁ, ভুরি ভুরি পাবা যে কোনটা হচ্ছে সংরক্ষণ করে রাখা যাবে কি যাবে না। তাহলে আমি দেখবো যদি ভ্যালুটা এমন আসে 0 আসে তাহলে বলবো এটা সাম্য অবস্থায় আছে বা মৃত কোষ। যদি এমন থাকে 0 থেকে বড় পাই বলবো এটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, এটা পাত্রের ক্ষয় বা এখানে পাত্রের ক্ষয় হয়, তার মানে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যাবে না। আমি আগের ম্যাথটার জন্য যদি বলতাম এইটা কি
তোমার হচ্ছে পাত্রে সংরক্ষণ করে রাখা যাবে কিনা, আমি বলতাম যে কি না, পাত্রে সংরক্ষণ করে রাখা যাবে না। কেন? এখানে প্লাসের মান আসছে, প্লাস মানে কি শূন্য থেকে বড়, স্বতঃস্ফূর্ত বিক্রিয়া পাত্রের ভাষায় সংরক্ষণ করে রাখা যাবে। আচ্ছা, তারপরের কথা, এই যে দেখো এখানে একটা কথা লিখে দিই, যার পাত্রে, মানে যার পাত্রে বলবে তাতে অ্যানোড বিক্রিয়া হবে। হ্যাঁ, হচ্ছে তাতে অ্যানোডে জারণ দিবে আর কি, তাতে অ্যানোড। যেমন কি তোমাকে যদি বলে যে কপারের পাত্রে, কপারের পাত্রে ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণ রাখা যাবে কিনা, রাখা যাবে কিনা, রাখা যাবে কিনা, এরকম টাইপের কোশ্চেন করবে আর কি। যেহেতু এই জায়গাতে আমি কপারের পাত্রে রাখতেছি, তাহলে এই জায়গায় আমি বলবো এটা হচ্ছে কি অ্যানোড বিক্রিয়া দিবে, এবং এই জায়গায় যে ম্যাগনেসিয়ামটা আছে, এই ম্যাগনেসিয়াম হচ্ছে ক্যাথোড বিক্রিয়া দিবে। শেষ, এটা থাকুক। দেন আমাদের ফাইনাল ডেস্টিনেশন যেটা আছে, ফাইনাল ডেস্টিনেশনটা হচ্ছে নানস্টের ইকুয়েশনটা দেখব। এই আসলে হচ্ছে সেই নানস্টের ইকুয়েশন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা কখন নানস্টের সমীকরণটা বসাবো, যখন কোশ্চেনের মধ্যে দেখব যে হচ্ছে ঘনমাত্রা দেয়া আছে, হচ্ছে সেই ঘনমাত্রা দেয়া থাকলে, ঘনমাত্রা দেয়া থাকলে, যদি কোশ্চেনে ঘনমাত্রা দেয়া থাকে তখন হচ্ছে আমরা নানস্টের সমীকরণটা বসাবো। আচ্ছা দেখো, এইটা একদম একদম ফান্ডামেন্টাল কথা, যে যদি কোশ্চেনের মধ্যে দেখি ঘনমাত্রা দেয়া আছে তখন হচ্ছে নানস্টের সমীকরণ বসাবো। এখন কেমন টাইপের কোশ্চেন আসে, ধরো এখানে আমি বললাম যে তোমার এই হচ্ছে সেই জিঙ্ক, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, এবং এই 2+ এর ঘনমাত্রা দেওয়া আছে 0.01 মোলার। তারপর এই জায়গায় আমি যদি বলি হচ্ছে এখানে কি ক্রোমিয়াম 3+ থেকে 0.02 মোলার ক্রোমিয়াম হয়েছে। এই যে এইরকম যে কোশ্চেনের মধ্যে তোমার কোষ সংকেতটা দেয়া আছে, ওই কোষ সংকেতে দেখো তোমার হচ্ছে ঘনমাত্রা দেয়া আছে। যদি ঘনমাত্রা দেয়া থাকে তাহলে কাহিনীটা কি হবে ভাই, তখন হচ্ছে আমি নার্সের সমীকরণ বসাবো। তাহলে নার্সের সমীকরণটা আমাকে পারতে হবে। তাহলে এবার আসলে আমরা দেখি নার্সের সমীকরণটা আসলে কি। এই হচ্ছে সেই নার্সের সমীকরণ। তখন এখানে আসতেছে হচ্ছে সেই এই ই সেল ইকুয়াল ই নট সেল মাইনাস RT ডিভাইডেড বাই EF লন, উপরে হচ্ছে তোমার সেই উৎপাদ, নিচে হবে কি বলতো বিক্রিয়ক, এবং এখানে আমি দিলাম হচ্ছে আলফা, এটা দিলাম হচ্ছে বিটা। এখানে আলফা দ্বারা কি বোঝাবে, আমি যেই ওয়েতে বলি এই ওয়েতে মনে রাখো, আলফা দ্বারা বোঝাবে যেহেতু উৎপাদ বলছি, লেখো বিক্রিয়কের জারণ সংখ্যা, বিক্রিয়কের জারণ সংখ্যা। বিটা বসাবো হচ্ছে উৎপাদের জারণ সংখ্যা, উৎপাদের জারণ সংখ্যা। এটা জিনিসটা বুঝতে খুব কষ্ট লাগতেছে, এটা আমিও জানি, কোনো সমস্যা নাই, এটা আমি আবার হচ্ছে দেখাই দিতেছি। এখন পরবর্তী কথা হচ্ছে উৎপাদ ও বিক্রিয়কের, এখন একটু বিশ্বাস করে নিতে হবে, তারপরে সেগুলোর প্রমাণ দেখতেছি। বিক্রিয়কের জারণ সংখ্যা, জারণ সংখ্যা একই হলে, জারণ সংখ্যা একই হলে আলফা বিটা তাদের মান বসাইতে হবে হচ্ছে 1। এখন সবগুলার এক্সপ্লেনেশন দিব, টেনশন করার কোনোই দরকার নাই, কারণ এই টোটালটুকু হচ্ছে আমি এখন বসাবো। ঠিক আছে, আচ্ছা দেখো,
কথাগুলো আবার রিপিট করি, এখন একটু মনোযোগ দাও। হ্যাঁ, কথাটা হচ্ছে এটা যে নান্সের সমীকরণ আমি কখন বসাবো, যখন যখন কোশ্চেনে ঘনমাত্রা দেয়া থাকবে এক। এখন নান্সের সমীকরণটা কি? এই হচ্ছে সেই নান্সের সমীকরণটা, এবং এই সমীকরণের মধ্যে আমাদের কাছে কয়েকটা হচ্ছে প্যারামিটার আসতেছে। একটা হচ্ছে তোমার আলফা, বিটা, এখানে উৎপাদ বলে এখানে উৎপাদের ঘনমাত্রা কিছু বোঝাচ্ছি, বিক্রিয়কের ঘনমাত্রা কিছু বোঝাচ্ছি। তো এই জায়গায় আমি তোমাকে যখন পড়াইতেছিলাম তখন বললাম যে স্ল্যাশ দাগের এই পাশে যেগুলা থাকে তাদেরকে বলতেছি হচ্ছে বিক্রিয়ক, এবং ডান পাশে যেগুলা থাকে তাদেরকে বলতেছি হচ্ছে আমি উৎপাদ। তাহলে ঠিক সেম, এটা হচ্ছে কি বলো বিক্রিয়ক, এটা হচ্ছে কি বলতো উৎপাদ। আচ্ছা, আমি যখন এক এক করে বসাতে যাব তার আগে এখানে কিছু ভ্যালু বসাই, মানে কোশ্চেনে অবশ্যই দেয়া থাকবে। ধরে নিলাম যে এই জায়গায় তোমার হচ্ছে ই নট অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, তার ভ্যালুটা হচ্ছে প্লাস 0.76 ভোল্ট, এবং এটাও আমি ধরে নিলাম ই নট অফ হচ্ছে ক্রোমিয়াম 3 প্লাস থেকে হচ্ছে ক্রোমিয়াম, তার ভ্যালুটা হচ্ছে প্লাস 0.44 ভোল্ট। এটা ধরে নিলাম কোশ্চেনে দেয়া আছে। এখন এটা যখন আমি সলভ করতে যাব তখন ই নট সেল আমাকে বের করতে হবে। ই নট সেলটা কিভাবে বের করব? কোশ্চেনে যেহেতু কোষ সংকেত দেয়া আছে, এটা হচ্ছে অ্যানোড, তাহলে অ্যানোডে কি হইতেছে এই ই নট অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস এই ভ্যালুটা প্লাস ই নট অফ ক্রোমিয়াম 3 প্লাস থেকে এই হচ্ছে সেই ক্রোমিয়াম এই ভ্যালুটা, তারপরে সূত্রের হচ্ছে মাইনাস। এই কোশ্চেনটাতে আর দ্বারা কি বোঝায়? মোলার গ্যাস ধ্রুবক 8.314 ইন্টু টি দ্বারা টেম্পারেচার। কোশ্চেনে যদি দেয়া না থাকে তোমরা 25 ডিগ্রি বসাবা। হ্যাঁ, কারণ 25 ডিগ্রি বসায় তারা অনেক সূত্র ডিরাইভেটিভ করছে, তবে অবশ্যই কোশ্চেনে হচ্ছে টেম্পারেচার দেয়া থাকবে। এ হচ্ছে এখানে 298 ডিভাইডেড বাই, এবার আসতেছে তুল্য সংখ্যার কথায়, এটা আমি পরে লিখবো। তার আগে লিখি এফ এর মান হচ্ছে সেই 96,500। লেখার পর এই জায়গায় আমি দিলাম হচ্ছে লন উৎপাদ। এখন তুমি কোশ্চেনটার দিকে তাকায় দেখো, উৎপাদ কোনটা? এই জিনিসটা হচ্ছে আমার উৎপাদ। উৎপাদের ঘনমাত্রা কত দেয়া আছে? 0.01, তাহলে বসাও 0.01। উপরে আমি পাওয়ার দিছি হচ্ছে বিক্রিয়কের জারণ সংখ্যা। বিক্রিয়কের জারণ সংখ্যা কত? এখানে দেখো বিক্রিয়কের হচ্ছে তোমার 3 আর উৎপাদের হচ্ছে এখানে কত 2। তাহলে বিক্রিয়কের আর উৎপাদের জারণ সংখ্যা যেহেতু ভিন্ন, কোশ্চেনে বলা ছিল যদি একই হয় তাইলে দুইটার মান আমি 1 বসাবো। দুইটা তো একই না, ভিন্ন, তাইলে আমি এখন ভ্যালুগুলা বসাইতে পারি। তাইলে এখানে আলফার মান এখানে আসবে হচ্ছে বিক্রিয়কের জারণ সংখ্যা, এই স্ল্যাশ দাগে এটা হচ্ছে বিক্রিয়ক, বিক্রিয়কের জারণ সংখ্যা হচ্ছে 3, তাহলে বসা হচ্ছে 3। এন্ড দেন আমি এখানে দেখতেছি হচ্ছে উৎপাদ, এখানে লিখতে হবে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে এখানে বিক্রিয়ক কোনটা? এটা হচ্ছে সেই বিক্রিয়ক, বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে 0.02। তাহলে লেখো এখানে 0.02। তার উপর আমি যখন পাওয়ার দিতে যাব, পাওয়ারটা কোনটা আসবে? তোমার হচ্ছে উৎপাদে। এখন উৎপাদের জারণ সংখ্যা হচ্ছে 2, তাহলে উৎপাদের জারণ সংখ্যা 2 এই জায়গায় বসায় দাও। তাহলে সবকিছু বসানো শেষ, একটা জিনিস তো বাকি আছে, তুল্য সংখ্যাটা কত হবে? তোমাদেরকে তুল্য সংখ্যা কিভাবে শিখাইছিলাম? যদি জারণ সংখ্যা সেম হয় তাহলে ওই সংখ্যাটাই তুল্য সংখ্যা, আর যদি ভিন্ন হয় তাহলে গুণফল হবে তুল্য সংখ্যা। তুমি দেখো এই জায়গায় জারণ সংখ্যা দেওয়া আছে হচ্ছে 2, এই জায়গায় দেওয়া আছে হচ্ছে তোমার 3, তাহলে সেম না ভিন্ন? ভিন্ন। যদি ভিন্ন হয় তাহলে কি করতে হয়? গুণ করতে হয়। গুণ করলে কত আসে? 6। এই 6 হবে তার হচ্ছে তুল্য সংখ্যা। তাহলে টোটালটাই তারপরে ক্যালকুলেটরে বসাই দিবা। দেখো এই ভ্যালুটার মান কোশ্চেনে দেয়া আছে, অতএব এটাকে আমি এখানে মুছে পরিপূর্ণ করার জন্য এটাকে মুছে শুধু ভ্যালুগুলা লিখে দিই, তাইলেই তো হইতেছে। এটা এখানে আসতেছে কত? প্লাস 0. হচ্ছে সেই 76 প্লাস 0. হচ্ছে সেই 44 ভোল্ট। এই হচ্ছে সেই কথা। আচ্ছা আচ্ছা, এখন ক্যালকুলেটরে বসাইলে যেই ভ্যালুটা আসবে এটাই হচ্ছে সেই ভি, যেই ভ্যালুটা আসবে এটাই হচ্ছে সেই ভি। ওরে বাবা রে, হ্যাঁ রে বাবা রে বাবা, এরা যে কি কথা। আচ্ছা ঠিক আছে,
দেখো এটা আমি আবার রিভিউ করি, হ্যাঁ এটা রিভিউ করার পরে হচ্ছে দেন বলবা যে দেখো কখন আমরা নানসের সমীকরণটা বসাবো। প্রথম কথা হচ্ছে ঘনমাত্রা দেয়া থাকলে, এখন কোথায় ঘনমাত্রা দেয়া থাকলে, এই যে দেখো একটা হচ্ছে তোমার কোষ সংকেত, এই হচ্ছে সেই কোষ সংকেত, এই কোষ সংকেতের মধ্যে তুমি দেখো যে তোমার ঘনমাত্রা দেয়া আছে, ঠিক আছে, এই কোষ সংকেতের মধ্যে দেখো তোমার ঘনমাত্রা দেয়া আছে। এই কোষ সংকেতে যদি হচ্ছে তোমার ঘনমাত্রা দেয়া থাকে, তারপরের কথা কি আসে, ওই যে দেখো এখানে ব্রেকেট আকারে ঘনমাত্রা দেয়া, আমাকে তাহলে সূত্রটা তো পারতে হবে। এই ছিল এখানে আমার সূত্র, ই নট সেলের মান তো আগের স্লাইডে দেখাইছি কিভাবে বের করতে হয়, বের করলাম। আর এর মান, টি এর মান, এফ এর মান তো ফিক্সড। ঝামেলা হচ্ছে তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা কিভাবে করব দেখবো। এখানে জারণ সংখ্যা হচ্ছে 2, এখানে হচ্ছে 3, সেম না ভিন্ন? ভিন্ন। ভিন্ন হলে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে গুণ করে তুল্য সংখ্যা হচ্ছে ই এর মান এখানে 6 বসাইছি। তারপর এখানে উৎপাদের ঘনমাত্রা বসাইতে হয়, তোমাকে বলছি তুমি স্ল্যাশ দাগের বাম পাশে যেগুলো দেখবা এগুলো হচ্ছে বিক্রিয়ক, আর হচ্ছে ডান পাশে যেগুলো দেখবা ওইগুলো হচ্ছে উৎপাদ। যেহেতু এখানে তো উৎপাদের একটা ভ্যালুর মান তোমার কাছে দেয়া আছে, তুমি বসাও 0.01। তারপরে উপরে বলছে আলফার মান তুমি কি বসাবা, আলফার মান বললাম যে হচ্ছে বিক্রিয়কের জারণ সংখ্যা বসাবা। প্লাস মাইনাস বা এখানে নিবা না, এগুলো তো শর্টকাটে বলতেছি। এগুলো হচ্ছে দেখো এখানে আমি যদি চিন্তা করি যে এখানে হচ্ছে আলফা বললাম যে বিক্রিয়কের জারণ সংখ্যা, এখন বিক্রিয়ক কোনটা, বিক্রিয়ক হচ্ছে তোমার এই পার্টটুকু না, তাই না? এখন আমি যদি দেখি বিক্রিয়কের জারণ সংখ্যা একটু মুছতে হবে, হ্যাঁ এটা, এটা বলার চেয়ে এটা লেখো, এই যে অ্যানোড লেখো, এই হচ্ছে অ্যানোডের জারণ সংখ্যা, আর এটা লিখবো হচ্ছে ক্যাথোডের। এই হচ্ছে সেই ক্যাথোডের জারণ সংখ্যা। তার মানে দেখো কাহিনীটা হচ্ছে আলফা বসাবো হচ্ছে এখানে, সেই হচ্ছে তোমার কি এই অ্যানোডের জারণ সংখ্যা। তো অ্যানোডের জারণ সংখ্যা কোনটা, এটা হচ্ছে সেই হচ্ছে তোমার, ঝামেলা করে ফেলতেছি নাকি, আগেরটাই ঠিক ছিল। দেখো যা ছিল তাই ঠিক ছিল। যখন তুমি উৎপাদের মান বসাচ্ছ তখন তুমি হচ্ছে বিক্রিয়কের হচ্ছে জারণ সংখ্যা বসাবে। উৎপাদ কোনটা ছিল, উৎপাদ ছিল হচ্ছে তোমার এইটা, তাহলে বিক্রিয়ক কোনটা, বিক্রিয়ক হচ্ছে এটা, তার জারণ সংখ্যা বসাবে, এই হচ্ছে তার জারণ সংখ্যা। তারপরে তুমি যখন বিক্রিয়কের ঘনমাত্রা বসাও, বিক্রিয়কের হচ্ছে 0.02, এ হচ্ছে সেই 0.02। তুমি যখন হচ্ছে যে উপরে জারণ সংখ্যা বসাবা, এটা বসাবো হচ্ছে তোমার উৎপাদেরটা, তাহলে উৎপাদ কোনটা, এই হচ্ছে সেই উৎপাদ, উৎপাদের জারণ সংখ্যা হচ্ছে 2। আগে যেটা ছিল এটাই ঠিক আছে, হ্যাঁ ভ্যালুটা বসাইছি, দেন ক্যালকুলেটরে বসালে যে ভ্যালুটা আসতেছে এটাই হচ্ছে এখানে আমার ই সেলের মান। তার মানে এই ছিল এখানে নানস্টের সমীকরণ। এখন এই জায়গায় একটা ঝামেলা হইতে পারে হচ্ছে উৎপাদ আর বিক্রিয়কের জারণ সংখ্যা যদি হচ্ছে একই হয়, ধরো এটাও 2 এটাও 2, তখন কিন্তু এই জায়গায় আমি 1 1 বসাইতাম, তখন কিন্তু আবার হচ্ছে যে এই 2 2 বসাইতাম না। বলছি যদি উৎপাদ আর বিক্রিয়কের জারণ সংখ্যা একই হয় তাহলে আলফা আর বিটা কি হবে, 1 ধরতে হবে। আচ্ছা এখানে ভ্যালু বের করছে 1.1956 এরকম কিছু একটা না। আচ্ছা ভাই যা আছে যেটাই ক্যালকুলেট করে আসবে এটাই হচ্ছে আনসার। এখন আমরা ডিরেক্ট কোশ্চেন সলভের দিকে যাব, হ্যাঁ এর বাইরে আর কোনো কিছু নাই। এই দেখো, তো একটা কথা ছিল যে তোমার যদি কোষ সংকেত দেয়া না থাকে, যদি কোষ সংকেত দেয়া না থাকে তখন হচ্ছে যে আমি হচ্ছে কোষ বিভবটা কিভাবে বের করব। তো এই জায়গায় আসছে হচ্ছে এই এক্স আর ওয়াই এর ক্ষেত্রে, এই হচ্ছে সেই এক্স আর ওয়াই, এক্স ওয়াই তড়িৎদ্বারের ক্ষেত্রে গঠিত কোষ বিভব নির্ণয় করতে বলছে। তার মানে কোশ্চেনে হচ্ছে তোমার কোষ সংকেত নাই, তোমাকে স্মরণ করাই দিই, কোষ সংকেত না দেয়া থাকলে, তো কোষ সংকেত তো কোশ্চেনে নাই, শুধু বিভব দেয়া, তখন তুমি এখানে বসাবো হচ্ছে সেই ই নট, ই নট সেল হচ্ছে তোমার ইকুয়াল হচ্ছে তোমার সেই বড় মাইনাস হচ্ছে ছোট। এখন তুমি আসো, তুমি এখান থেকে বড় ছোট যদি বের করতে চাও, দেখো এটা কি তোমার একই ফর্মে আছে কিনা এটা কনসিডারে রাখতে হবে। তুমি এক্স এর কথা চিন্তা করো, ওয়াই এর কথা চিন্তা করো, 2 প্লাস থেকে 0 হয়েছে,
2+ থেকে 0 হয়েছে, একই ফর্মে আছে। এবার তোমার কাছে দুইটা ভ্যালু দেওয়া আছে, এই দুইটার মধ্যে কে বড়? এখন আবার কিন্তু হচ্ছে বললো না -0.44 বড়। তো যখন মাইনাসের দিকে যায় সংখ্যা রেখায়, তখন যেগুলার মান ছোট থাকতেছে ওইগুলা কিন্তু বড় না। দেখো এখানে আসতেছে হচ্ছে সেই -0.25 মাইনাস, এই হচ্ছে সেই -0.44, এই হচ্ছে সেই আনসার। তার মানে কি বুঝলাম? যখন আমার কাছে কোষ সংকেত দেয়া থাকবে না, তখন কি বড় মাইনাস ছোট। বড় মাইনাস ছোটের জন্য আরেকটা শর্ত কি, একই ফর্মে থাকতে হবে। দেখো তারটাও বিজারণ, এটাও বিজারণ, এক্স ওয়াই দুইটাই বিজারণ ফর্মে আছে, তাহলে বড় মাইনাস ছোট। এই যে আমি বড়টা বসাইলাম, এটা হচ্ছে সূত্রের মাইনাস, আর ছোটর মানটা বসাইলাম, শেষ। এটাই হচ্ছে আনসার। এই গেলে হচ্ছে এখানে যদি কোষ সংকেত দেয়া না থাকে। তারপরে আসো, ঠিক সেম, এটাও কোষ সংকেত দেয়া নাই, এটার ক্ষেত্রে সেম। এই যে আমি এখানে লিখে দিই, কোষ সংকেত দেয়া না থাকলে, কোষ সংকেত হচ্ছে নাই, কোষ সংকেত নাই। তারপরে আসো, আবার ঠিক সেম, এটাও কোষ সংকেত নাই, একই ফরম্যাটে, কোষ সংকেত নাই। আমি যেই সূত্র যেই ফরম্যাটে বললাম, এই ফরম্যাটে বাসায় প্র্যাকটিস করতে হবে এগুলো। এবার আসো এটাতে, এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটাতে হচ্ছে তোমার বিভবের মানগুলা দেয়া আছে, এবং কোশ্চেনটা এরকম করে বলছে যে উদ্দীপকের কোন কোষ বিক্রিয়াটি, তার মানে এখানে তোমার কাছে দুইটা দেয়া আছে, এই 1 2 দিয়ে দুইটা দেয়া আছে, কোনটা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে ঘটবে। তো আমরা স্বতঃস্ফূর্তভাবে ঘটার জন্য আমরা শর্ত লিখে দিছিলাম, যে কি শর্ত লিখে দিছি, যদি ই নট সেলের মান 0 থেকে বড় হয়, তাহলে এটা আমি বলবো হচ্ছে স্বতঃস্ফূর্ত। তার মানে এখানে আমার আসলে মূলত দেখতে চাইছে, আমি দুইটার ক্ষেত্রেই হচ্ছে ই নট সেল বের করব, ই নট সেল বের করব, দেন ই নট সেল বের করে দেখবো যে কোনটা হচ্ছে 0 থেকে মান বড় আছে, এইটা। তাহলে আসো আমি যদি 1 নাম্বারটার জন্য করি, এই হচ্ছে সেই 1, একের জন্য যখন করতে যাব আমি লিখবো হচ্ছে সেই ই নট সেল, ই নট সেল। এবার তোমার কাছে কিন্তু কোষ সংকেত দেয়া আছে, যদি কোষ সংকেত দেয়া থাকে তাহলে যেই ফর্ম আছে ওই ফর্মেই লিখবা। তাহলে কাহিনীটা কি, আমি লিখলাম হচ্ছে সেই ই নট এফই থেকে Fe2 প্লাস, এই লিখলাম আমি Fe থেকে, এই হচ্ছে সেই Fe2 প্লাস প্লাস ই নট, এই জায়গায় আমি দেখতেছি হচ্ছে কি কপার 2 প্লাস থেকে হচ্ছে কপার আছে, তাহলে কপার 2 প্লাস থেকে কপার, কোষ সংকেত দেয়া থাকলে তার কোনো কথাই নাই, যেই ফর্মে দেয়া আছে এই ফর্মে। এখন ভ্যালু বসাইতে হবে, ভ্যালু বসাইতে গেলে দেখি Fe থেকে Fe2 প্লাস এরকম মান কে দেয়া আছে, হ্যাঁ Fe থেকে Fe2 প্লাস তার মান দেয়া আছে প্লাস 0.44, তাহলে লেখো এখানে প্লাস 0.44। তারপর কপার 2 প্লাস থেকে কপার, এই তুমি ভালো করে তাকায় দেখো, কপার 2 প্লাস থেকে কপার তার মান দেয়া আছে হচ্ছে কত, প্লাস 0.34, এই হচ্ছে প্লাস 0.34। এই যদি হয় সেই ভ্যালু, যোগ করলে এখানে আসতেছে কত, প্লাস 0.78 ভোল্ট। যেই জিনিসটা তোমার হচ্ছে 0 থেকে বড়, তার মানে এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত, এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত। আচ্ছা এখন আমি 2 নাম্বারটা করে দেখি। 2 নাম্বার বলতে হচ্ছে 2 নাম্বার কোষ সংকেতের জন্য, এটার জন্য আমি যদি লিখতে চাই আবার ঠিক সেম আসতেছে, এই হচ্ছে আসো, এই লিখলাম আমি সেই ই নট সেল। তাইলে 2 নাম্বারটার জন্য আমার কাহিনী আসতেছে হচ্ছে সিলভার থেকে সিলভার প্লাস, তাহলে লেখো এই ই নট, এই হচ্ছে সেই সিলভার থেকে সিলভার প্লাস, তারপরে প্লাস এই জায়গায় হচ্ছে সেই ই নট, জিঙ্ক 2 প্লাস থেকে হচ্ছে সেই জিঙ্ক, এই লিখলাম আমি জিঙ্ক 2 প্লাস থেকে, সেই হচ্ছে সেই জিঙ্ক। মানে কোষ সংকেতে যেই রকম ফর্মে দেয়া আছে ওই রকম ফর্মেই তোমাকে হচ্ছে লিখে দুইটাকে যোগ করতে হবে, আর কিছু না। তার মানে এটা হচ্ছে কোষ সংকেত দেয়া আছে, তার মানে হেডিংটা কিন্তু এরকম হওয়া উচিত না, এটা এটা হচ্ছে কি কোষ সংকেত দেয়া, কোষ সংকেত, কোষ সংকেত থাকলে তোমাকে দুইটা ফরমেশন লিখে দিছি, একটা হচ্ছে কোষ সংকেত থাকলে বা আরেকটা হচ্ছে কোষ সংকেত না থাকলে। তাহলে এটাতে যখন আমি ভ্যালু বসাইতেছি, এটা যখন আসতেছে সিলভার থেকে সিলভার প্লাস, এটা কি ভ্যালু সিলভার থেকে সিলভার প্লাসের মান দেয়া, হ্যাঁ দেয়া, মাইনাস 0.799 প্লাস, তারপর জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক, জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক দেয়া আছে মাইনাস
-0.6 -0.76, এই হচ্ছে সেই -0.76। দেখো তোমাদের সামনে কিন্তু বসে আছে কে জানো? তোমাদের আরিশ ভাই বসে আছে। তাহলে বুঝতেছো আমি তোমাদের ক্লাস নিতেছি না, তোমাদের আরিশ ভাইয়েরও ক্লাস নিতেছি। এটা করো, আনসার কত আসে। এই যে আরিশ ভাইকে ম্যাথে লাগাই দিছি, ঠিক আছে, করতে থাকুক। কি ঠান্ডা লাগছে? ইন্নালিল্লাহ, পোলাটা তো খুবই কঠিন অবস্থা। কত আসছে? -1.559 মাইনাস এ হচ্ছে -1.5559 নাকি? হচ্ছে সেই 559 ভোল্ট। এই জিনিসটা আবার হচ্ছে কি শূন্য থেকে কি বলতো ছোট। তাহলে এই জিনিসটা তো শূন্য থেকে ছোট হলে অস্বতঃস্ফূর্ত, অস্বতঃস্ফূর্ত, অস্বতঃস্ফূর্ত। আচ্ছা হ্যাঁ, তোমরাও এখানে দিছো যে মাইনাস এক্সট্রা ক্লাস দেন আফরুজা, রাকেশ, তাবাসসুম, সুশ্রী, তোমরা বলছো। রাকেশ বলছে এত ইজি কেন? আমি তো এটাই চাই যেন তোমাদের কাছে জিনিসগুলো আসলে ইজি হয়ে যায়, এবং এমন তোমার কাছে মনে হতে পারে যে হ্যাঁ কি করতেছেন না করছেন, এগুলো বোর্ড কোশ্চেন সলভ করতেছি, যে এই টাইপ বলবো এর বাইরে আসলে কোশ্চেন আসা পসিবল না। এগুলা ঠিক আবার ঠিক সেম আগের মতোই। তারপরে আসো, এই যে আসছে এটা, তো এটা যখন আসছে কোষ সংখ্যা থেকে আমার কাছে দেয়া আছে নাই, যদি দেয়া না থাকে তখন এখানে আমার কাছে হচ্ছে কোষ বিভব বের করতে বলছে, কোষ বিভব বের করতে বলছে। ভালো কথা হচ্ছে তাদের ক্ষেত্রে হচ্ছে তোমার দেখো ঘনমাত্রা দেয়া আছে, তাদের যদি হচ্ছে তোমার ঘনমাত্রা দেয়া থাকে, কোশ্চেনে লেখা ছিল কি ঘনমাত্রা দেয়া থাকলে, ঘনমাত্রা দেওয়া থাকলে হবে কি এখানে বলতো, নার্নস্টের সমীকরণ বসাইতে হবে, নার্নস্টের সমীকরণ বসাইতে হবে, নার্নস্টের সমীকরণ বসাইতে হবে। ঠিক আছে, এই অনুরূপ আমি আরেকটা করতেছি, সেম এখানে হচ্ছে যে কি ওই ইএমএফ বের করতে বলছে। এটা এখানে মাঝখানে করতে হবে। বুঝতে পারছি। দেখো ঠিক সেম তোমার কাছে কোষ সংকেত দেয়া আছে, এ হচ্ছে সেই কোষ সংকেত। এই কোষ সংকেতের মধ্যে তোমার কাছে আবার এই মানগুলো দেয়া আছে, এ এবং বি এর জারণ বিভব দেয়া। কোশ্চেনে যদি এইভাবে বলা থাকে তাদের জারণ বিভব, তাহলে আমি এখানে লিখবো ই নট অফ, এ হচ্ছে সেই এ থেকে এ টু প্লাস, তার মান দেয়া আছে কত প্লাস 1.18 ভোল্ট। তারপর এ হচ্ছে সেই ই নট অফ, বলছে জারণ তার মানে বি থেকে বি টু প্লাস, সরি বি প্লাস, এটার মান দেয়া আছে -0.80 ভোল্ট। আচ্ছা, এখন বলছে তোমার কাছে ইএমএফ বের করো। দেখো ইএমএফ বললাম না, আসলে ইএমএফ বলো, ই সেল বলো, বা হচ্ছে কোষ বিভব বলো, একই কথা ইন্ডিকেট করে। তাহলে এই লেখা হচ্ছে সে তোমার ই সেল, ই সেল ইকুয়াল হচ্ছে তোমার ই নট সেল, ই নট সেল মাইনাস এ হচ্ছে সেই আর টি ডিভাইডেড বাই ইএফ, এ হচ্ছে সেই লন উৎপাদ, উৎপাদ এখানে কিছু একটা, এ হচ্ছে সেই বিক্রিয়ক, বিক্রিয়ক এটা হবে হচ্ছে সেই কিছু একটা। এখন আসো ভ্যালুগুলো বসাই, বসাইতে গেলে এই পাশে এ থেকে এ টু প্লাস আছে, তোমার কি এখানে এ থেকে এ টু প্লাস দেয়া আছে? হ্যাঁ দেয়া আছে। ওই পাশে বি প্লাস থেকে বি দেয়া, তার মানে তোমার এই জায়গায় বি প্লাস থেকে বি লাগবে, এই কারণে আমি এখানে লিখলাম ই নট বি প্লাস থেকে বি। এটা কি হবে, শুধু মান চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, +0.80 ভোল্ট। আমি যখন এখানে বসাইতে যাব প্লাস
1.18 প্লাস 0.80 ভোল্ট মাইনাস আর এর মান কত 8.314, টি এর মান কত কোশ্চেনে বলা আছে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আসো এ হচ্ছে সেই কত 303, অবশ্যই এটাকে কেলভিনে নিব। দেন ই আসতেছে, ই এর মান আমরা কত জানি, দেখো এই জায়গায় তুমি এটার দিকে নজর দিয়ে দেখো, তার জারণ সংখ্যা হচ্ছে 2, তার জারণ সংখ্যা হচ্ছে 1। যেটা সেম না ভিন্ন, ভিন্ন, ভিন্ন হইলে কি করতে হয় গুণ করতে হয়, গুণ করলে কত আসে 2 আসে। তারপর এখানে লেখা হচ্ছে সেই লন। উপরে যখন যাব উৎপাদ, তোমাকে কি শিখাইলাম, স্ল্যাশ দাগের ডান পাশে যেগুলো থাকে ওইগুলো হচ্ছে উৎপাদ। তার মানে এটা হচ্ছে সেই উৎপাদ, উৎপাদের মান আসতেছে 0.05। তার উপরে পাওয়ার যাবে কোনটা, তার উপরে পাওয়ার যাবে হচ্ছে বিক্রিয়কেরটা। বিক্রিয়ক কোনটা, এটা না, বিক্রিয়কের তো হচ্ছে তোমার 1, মানে দুইটা সেম না, যেহেতু ভিন্ন তাহলে ঠিক আছে বসাও 1। তারপরে এখানে আমি লিখবো হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা 0.01, বসাও এখানে 0.01। তার উপরে পাওয়ার লিখবো কোনটা, পাওয়ার লিখবো হচ্ছে উৎপাদেরটা, উৎপাদের কত 2, তাহলে এই বসা হচ্ছে সেই 2। এই যে টোটাল কাহিনীটা ছিল। দেন ক্যালকুলেটরে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে একটা ভিভব পাবা, এটাই হচ্ছে সেই আনসার। আচ্ছা, ঠিক আছে, এই জিনিসটা বুঝছো। আচ্ছা, তোদের দুইটা টার্ম রাখছি, একটা হচ্ছে যে বস আর একটা সস। এখন এই যে বস সস থেকে টস আসছে, জস আসছে, আর কি কি আসা বাকি আছে, মানে এ বি থেকে সবকিছু শুরু করে দিই, তাহলে একদম ঠিকঠাক মতো হয়। আচ্ছা ঠিক আছে, নাইট বলছে, আইরিন বলছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখো এখানে একটা কোশ্চেন করছে আমাদের লাস্ট একটা ম্যাথ, এটা দেখলে আমাদের টোটাল অংশটুকু কভার হয়ে যাবে। এটা হচ্ছে তোমার কাছে এখানে কোষ বিভবের মান দেয়া আছে, সরি জারণ বিভবের মান দেয়া আছে, বিজারণ বিভবের এরকম করে হচ্ছে মান দেয়া আছে। তুমি যদি এই জায়গায় লক্ষ্য করো, তোমাকে বলছে বি নির্মিত পাত্রে, বি নির্মিত পাত্রে, এখন যার পাত্রে বলবে, কোশ্চেনটা হচ্ছে ওই যে যার পাত্রে, যার পাত্রে বলবে তার কি হবে, তার হবে হচ্ছে অ্যানোড, আর বাকিটার হবে হচ্ছে ক্যাথোড। তুমি এই জায়গা থেকে ইনট সেল বের করতে যাবা, তো করো ইনট সেল। ইনট সেল যখন বের করতে যাবা, বলছে বি নির্মিত পাত্রে, তাহলে চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে হচ্ছে বি এর হবে হচ্ছে অ্যানোড। অ্যানোড মানে কি, অ্যানোডে কি ঘটে, অলওয়েজ জারণ ঘটে। তাহলে জারণ মানে কি, বি থেকে B2 প্লাস প্লাস। এখন বলছে এটার সাথে এরও একটা হচ্ছে দ্রবণীয় করবা, দ্রবণ রাখবা, আবার সি এরও রাখবা। তাহলে এ দিয়ে প্রথম চিন্তা করি, এটা হচ্ছে এক নাম্বার কথা, এ দিয়ে যদি করি তাহলে এবার ই নট হবে কি বলো, একটার যদি জারণ হয় আরেকটার বি জারণ না, তাহলে A2 প্লাস থেকে হচ্ছে সেই এ। বি থেকে B2 প্লাস এর মান কি দেয়া আছে, হ্যাঁ দেয়া আছে, প্লাস 0.40 ভোল্ট প্লাস। A2 প্লাস থেকে এর মান দেয়া আছে না, এটা দেয়া আছে প্লাস 0.75, তার মানে এটা শুধু হচ্ছে মাইনাস হবে, তাহলে মাইনাস 0.75। দেন ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে দেখো এখানে আনসার কত আসে। দেন 2 নাম্বার কথা আসতেছে কি, ই নট সেল বের করবা, এবার হচ্ছে দ্রবণ কি বসাবা, সি। তাহলে ই নট এখানে যেহেতু বি পাত্রে, যেহেতু এখানে বি পাত্রে, বি পাত্রে হইলে তো হচ্ছে তোমার তারই জারণ হইতেছে বি থেকে B2 প্লাস, তাইলে বি জারণ হবে কার, মানে ক্যাথোডে যেটা আছে এটা হবে হচ্ছে কি বলো C2 প্লাস আছে নাকি, হ্যাঁ C2 প্লাস থেকে হচ্ছে সেই সি। এখানে যখন আমি ভ্যালু বসাবো, এই জায়গায় হচ্ছে প্লাস 0.40 প্লাস C2 প্লাস থেকে সি কি দেয়া আছে না, এটা দেয়া আছে তোমার কি বলতো, ওই হচ্ছে তোমার সি থেকে C2 প্লাস, তাহলে এটা মাইনাসটা বসবে শুধু, তাহলে এখানে বসাও মাইনাস 0.35 করলে এখানে আসে কত, প্লাস 0.05 ভোল্ট। এটার ক্ষেত্রে কত আসে, মাইনাস
0.35 ভোল্ট। তার মানে এই জায়গায় আমি দেখতেছি বলছে কোনটা হচ্ছে তোমার ক্ষয়প্রাপ্ত হবে। যদি ই নট সেলের মান 0 থেকে বড় হয় তাহলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া মানে হচ্ছে নিজে নিজে বিক্রিয়া করে, আর নিজে নিজে বিক্রিয়া করে মানে হচ্ছে এখান থেকে ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে আমি দেখতেছি ই নট সেলের মান কোথায় বেশি আছে, আমি দেখতেছি এই জায়গায় বেশি আছে হচ্ছে এইটাতে। এ হচ্ছে সেই ই নট সেলের মান 0 থেকে বড়, যেহেতু 0 থেকে বড় এটা হচ্ছে কি বলো স্বতঃস্ফূর্ত, আর স্বতঃস্ফূর্ত মানে কি ক্ষয় হবে। আর ই নট সেলের মান যদি 0 থেকে ছোট হয় তাহলে এটা ইন্ডিকেট করে কি অস্বতঃস্ফূর্ত। আর অস্বতঃস্ফূর্ত মানে ক্ষয় হবে না। এই হচ্ছে সেই কথা, বুঝতে পারছি কথা? এটা বুঝতে পারছো কিনা বলো, কমেন্ট করো এটা বুঝতে পারছো কিনা। এই তো কি কমেন্ট করলো এগুলা। রেহা বলছে একটা জারণ একটা বিজারণ লেখছেন কেন, কারণ কি একটা জারণ যার পাত্রে হচ্ছে আছে তা সেটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া দিবে, বাকিটা ক্যাথোড। একটা যদি অ্যানোড লিখি আর একটা ক্যাথোড লিখবো না বলো। এমডি রাকিবুল বলছে হ্যাঁ অনেক সহজ, ক্লিয়ার বস ভাইয়া। উফ, আলবি বলছে এ প্লাস পাবো এবার 100% শিওর, তোমার কেমিস্ট্রি নিয়ে কোনো ঝামেলা নাই ইনশাল্লাহ, যা পড়াবো তাই পরীক্ষা আসতেছে, তুমি শুধু ডেলিভারি করে দিয়ে আসবা। হ্যাঁ, শুধু কেমিস্ট্রি না, তুমি সবগুলা ক্লাস যদি ডেডিকেটেডলি করো আমরা ঠিক সেম ওয়েতেই কিন্তু আগাচ্ছি, ক্লাসগুলা থেকে তুমি 100% তুমি এফোর্ট পাবা। হ্যাঁ, ওই যে নাজমুল সাকিব এসে বলতেছে হচ্ছে পানির মতো ক্লিয়ার। নাজমুল সাকিব হ্যাঁ সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। নাজমুল সাকিব কিন্তু হচ্ছে তোমাদের সিনিয়র। হ্যাঁ, আচ্ছা মায়েরা বলছে এখানে বস, লিমা ক্লিয়ার, রোকন বলছে ইয়েস, মামুন বলছে ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তোমরা যারা বলছো অসম্ভব সুন্দর, আশা করি বুঝতে পারছো তাই না। আর বাকি যে সৃজনশীল গুলো আছে এখানে, এগুলো হচ্ছে সব হুবহু কমন টাইপ, একই টাইপের। ঠিক আছে, আজকের ক্লাসের মাধ্যমে আমি আমি তোমাকে গ্যারান্টি দিতেছি যে তুমি যত ধরনের হচ্ছে সিকিউ আছে তোমার বইতে তুমি সলভ করতে যাবা, টেস্ট পেপারে পাবা, সবগুলো সিকিউ ইজিলি সলভ করে ফেলতে পারবা শুধু এই 1-1.5 ঘন্টার একটা ক্লাস করার মাধ্যমে। ঠিক আছে, তো সবাইকে শুভকামনা জানাচ্ছি, তোমরা টেস্ট পেপার গুলা সলভ করো, অবশ্যই ভালো একটা বেনিফিট পাবা, বুঝতে পারবা আজকের ক্লাসটাতে আসলে কি করা হয়েছে। যে প্রথম ক্লাসটা মিস দিছে ওইটা সমস্যা ছিল না, আজকের ক্লাসটা মিস দেওয়া মানে অনেক কিছু মিস দেওয়া। ঠিক আছে, আচ্ছা তোমরা আবার পড়ায় ফিরে দাও। আসসালামু আলাইকুম।